আসসালামু আলাইকুম সবাইকে প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে স্বাগতম। ভয়েস যদি ক্লিয়ার শোনা যায় একটু কমেন্ট করে জানাবেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাস শুরু করে দিব। সবাই একটু কনফার্ম করবেন যে ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। ওকে, ধন্যবাদ শরীফুল ইসলাম ভাই অ্যান্ড রিদওয়ান হোসেন সেজু, সাজু ভাই, মির্জা রিমি, শাওন ইসলাম অ্যান্ড শুভ ভাই অনেকেই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই আশা করি অনেক ভালো আছেন। ওকে, সবাইকে আবারও আসসালামু আলাইকুম আর প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। সো বিগত অধ্যায়ে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের যে গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ, পেইড গ্রুপে, সেখানে অবশ্যই আপনারা কমেন্ট বা মেসেজ করে জানাবেন যে আসলে কারো কোনো জায়গাতে সমস্যা আছে কি না। আমরা সেগুলো যদি সমস্যা থেকে থাকে ক্লাসের মধ্যে, ক্লাসের ফাঁকে কিন্তু ওই সমস্যাগুলোরও সমাধান করে দিব। আর এর সাথে সাথে আমরা নতুন একটা অধ্যায় আজকে শুরু করব, আমাদের দ্বিতীয় অধ্যায় এটা, দ্বিমাত্রিক গতি। তো আশা করি সবাই আজকের ক্লাসের জন্য পুরোপুরি প্রিপেয়ার অ্যান্ড অনেকেই কমেন্ট করছেন। ওকে, আমরা আজকে তাহলে নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। ইটস রায়হান লিখেছে, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। ওকে, আজকে তো আপনাদের পলিটেকনিকের সম্ভবত নতুন ক্লাস মনে হয় শুরু হয়ে গেছে অ্যান্ড আজকে ফার্স্ট সেমিস্টারও সম্ভবত আজকে থেকে ক্লাস শুরু করলো আপনাদের পলিটেকনিকে সম্ভবত। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ওকে, ঠিক আছে। ওকে, আমরা ওকে, জি আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। আমাদের অনেকেই কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়া, শরীফুল ইসলাম, প্রণয় ভাই সবাই অনেক ভালো আছে। ওকে, আমার ইনস্টিটিউট ক্লাস 2 উইক আগে হইছে ভাই। আচ্ছা, অনেকে তাহলে অনেক আগেই ক্লাস শুরু হয়েছে, খুবই ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আমি অলওয়েজই ভালো থাকি। ওকে, ঠিক আছে। তাহলে এক এক পলিটেকনিকের সিস্টেম হয়তো বা এক এক রকম হয়ে থাকতে পারে, আমার জানা নেই। বেশ কিছু পলিটেকনিকে অবশ্য আজকে থেকেই ক্লাস শুরু হয়েছে, সম্ভবত ফার্স্ট সেমিস্টারে তাহলে এটা। তো যাই হোক, আমরা নতুন একটা অধ্যায় আজকে থেকে শুরু করতেছি, যেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। আমরা কিন্তু ইতোপূর্বে রৈখিক গতি অধ্যায়টা কিন্তু শেষ করে ফেলছি। তো রৈখিক গতি অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো ছিল সেগুলোর উপর কিন্তু আমরা মোটামুটি বলতে গেলে দীর্ঘ একটা সময় দিছিলাম। 2 ক্লাস আমরা শুধু বেসিক নিয়ে কিন্তু আলোচনা করছিলাম, আর লাস্ট ক্লাসে আমরা প্রবলেম সলভিং করছিলাম।
তো 2 ক্লাসে যেহেতু বেসিক নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, তাহলে এই গতি রিলেটেড যে বেসিক বিষয়গুলো লাইক সরণ কি, বেগ কি, ত্বরণ কি, গতিসূত্রগুলো কীরকম, এই জিনিসগুলো আপনাদের আশা করি এখন অনেকটাই ক্লিয়ার। তবে আজকে যে অধ্যায়টা শুরু করতেছি দ্বিমাত্রিক গতি, এই অধ্যায়টা আপনারা একদম নতুন নতুনভাবে ফেস করতে পারেন। মানে এই অধ্যায়টা অনেকের কাছে জটিল মনে হয়, কারণ এখানকার কনসেপ্টগুলো একটু ডিফারেন্ট। বাট যদি মনোযোগের সাথে ক্লাসটা করেন তাহলে ইনশাল্লাহ কারো কোনো সমস্যা হবে না, সবাই খুব ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা আর গল্প না করে ক্লাসের দিকে চলে যাই। আমাদের আজকের ক্লাসটা শুরু করে ফেলি। তো দ্বিমাত্রিক গতি, আমরা দ্বিমাত্রিক গতির বিভিন্ন রাশিমালাগুলো জানবো। তার আগে এটা জেনে নিই যে দ্বিমাত্রিক গতিটা আসলে কি বোঝাচ্ছে, দ্বিমাত্রিক গতি জিনিসটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি। তো আপনি ধরেন উপরে যদি কখনো একটা পাথর নিক্ষেপ করেন, উপরে বলতে কোনাকুনিভাবে, পুকুরে পাথর নিক্ষেপ করেন নাই? অবশ্যই করছেন। তো পুকুরে যখন পাথর নিক্ষেপ করেন উপরের দিক দিয়ে, তখন পাথরটা কি উপরেও উঠে আবার সামনের দিকেও যায়, এমনটা হয় না? আমি যদি চিত্রের মাধ্যমে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি যে ওকে, যে ঘটনাটা যদি এরকম হয় যে এটা হচ্ছে ভূমি, এখন এই ভূমি থেকে ঠিক এই জায়গাতে ধরে নিলাম একটা পাথর এখান থেকে নিক্ষেপ করা হইলো উপরের দিকে। খেয়াল করি, একদম উপরের দিকে নিক্ষেপ করা হইলো, সেটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপর সেটা নিচে পড়ে যাবে। এমনটা হবে না? এমনটা হবে কিন্তু। তো এখানে যদি খেয়াল করেন যে বস্তুটাকে যখন আমি উপরে নিক্ষেপ করলাম, এইভাবে নিক্ষেপ করলাম কোনাকুনিভাবে, তখন সেটা উপরে উঠতেছে, মানে উপরের দিকে উঠতেছে, আবার সামনের দিকেও যাচ্ছে। তার মানে এই গতিটাতে আপনি যদি দেখেন দুইটা মাত্রা কাজ করতেছে, একটা হচ্ছে আনুভূমিকভাবে, একটা হচ্ছে উলম্বভাবে, কারণ সেটা উপরেও উঠতেছে আবার সামনের দিকেও যাচ্ছে। তো এই ধরনের যে গতিগুলো, এই গতিগুলোকে বলা হয় দ্বিমাত্রিক গতি। আর দ্বিমাত্রিক গতি সম্পন্ন কোনো বস্তু, মানে অর্থাৎ যে বস্তুটাকে আমি নিক্ষেপ করলাম, এই বস্তুটাকে বলা হয় প্রাস। মানে দ্বিমাত্রিক গতি সম্পন্ন বস্তুটাকে বলা হয় প্রাস। আর এইভাবে নিক্ষেপ করলে এই গতিটাকে আমরা কি বলবো? দ্বিমাত্রিক গতি, বা অনেক সময় এটাকে বলা হয় প্রাসের গতি। ঠিক আছে, সো দ্বিমাত্রিক গতি জিনিসটা কি সেটা আশা করি আমরা বুঝতে পারছি। তো এই দ্বিমাত্রিক গতির যে রাশিমালা বলতে আমি যে জিনিসটা বুঝাচ্ছি, দ্বিমাত্রিক গতির বিভিন্ন ঘটনাগুলোকে কিভাবে চিন্তা করব এটা একটু বোঝার চেষ্টা করি। তো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার ভূমি, আমি ধরে নিছি যে এইটা হচ্ছে আমার ভূমি। ওকে, এখন আমি যদি এখান থেকে একটা বস্তুকে, কোনো একটা বস্তুকে এই জায়গা থেকে উপরে নিক্ষেপ করি, তাহলে কি করবে? এটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, উঠার পরে সেটা আবার নিচে এভাবে পড়ে যাবে। রাইট, এমন একটা ঘটনা কিন্তু ঘটবে, সেটা তো আমরা বুঝতেছি। তো আমি যখন নিক্ষেপ করছি তখন একটা কোণে, আনুভূমিকের সাথে একটা কোণ করে কিন্তু সেটাকে নিক্ষেপ করা হবে, মাস্ট বি। আমি যদি এগুলোকে একটা চিহ্নিত করে রাখি যে এখানে আনুভূমিকের সাথে একটা কোণ করে নিক্ষেপ করা হবে, ধরে নিলাম সেটা হচ্ছে থিটা কোণ। তো দ্বিমাত্রিক গতিতে যে কোণে নিক্ষেপ করা হয় ওই কোণটাকে বলা হয় নিক্ষেপণ কোণ। ঠিক আছে, এটা ফার্স্ট। দ্বিতীয়ত, এখান থেকে নিক্ষেপ করার পর এই বস্তুটা সর্বোচ্চ একটা উচ্চতায় উঠবে, এই যে উচ্চতাটুকু, এটাকে বলবো আমরা সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, ম্যাক্সিমাম একটা হাইটে তো অবশ্যই উঠবে, উঠার পরে সেটা আবার নিচে পড়ে যাবে। তো এখন এখানে বেশ কিছু বিষয় দেখেন, সর্বোচ্চ উচ্চতায় উঠতে একটা সময় লাগবে, তাহলে সেই সময়টাকে আমরা বলবো উড্ডয়নকাল। ঠিক আছে, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে সেটা নিচে পড়তে একটা সময় লাগবে, এই সময়টাকে আমরা বলবো পতনকাল। ঠিক আছে, তারপরে আরেকটা বিষয়, বস্তুটা তো আর আপনা আপনি উপরে উঠবে না, তাকে একটা বেগ নিয়ে কিন্তু উপরে নিক্ষেপ করা লাগবে, এটাও তো একটা ঘটনা, তাই না? সো তাহলে এখানে একটা আদি বেগও এক্সিস্ট করবে, যে আদি বেগে বস্তুটাকে উপরে নিক্ষেপ করা হবে। তো এখানে দেখেন কতগুলো রাশি আমরা পেয়ে গেলাম না? একটা কি, একটা হচ্ছে একটা বস্তুকে থিটা কোণে, মানে নিক্ষেপণ কোণ কত? থিটা। থিটা কোণে যদি ইউ আদিবেগ নিয়ে উপরে নিক্ষেপ করি, তাহলে t1 সময় পর বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপরে বাকি t2 সময়ে সেটা আবার যায় ভূমিতে পতিত হবে। সো এই জিনিসগুলো তো পাচ্ছি, এবং এই সাথে
বস্তুটা আনুভূমিকভাবে একটা দূরত্ব অতিক্রম করবে, যেটাকে আমরা বলবো আনুভূমিক পাল্লা। ঠিক আছে, সো এই রাশিগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। আমি রাশিগুলো লিখে দিচ্ছি যে দ্বিমাত্রিক গতিতে কোন কোন রাশিমালাগুলো ইউজ হচ্ছে। তাহলে একটু আবার লিখে দিই এগুলো, যে এখানে ইউ হচ্ছে আমাদের নিক্ষেপণ বেগ, ইউ হচ্ছে নিক্ষেপণ বেগ, যে বেগে নিক্ষেপ করা হলো। এখানে থিটা হচ্ছে আমাদের নিক্ষেপণ কোণ, অর্থাৎ যে কোণে বস্তুটাকে নিক্ষেপ করা হবে সেই কোণটা এখানে লিখে রাখছি। তারপরে হচ্ছে আমাদের টি, টি ওয়ান, টি ওয়ান হচ্ছে উড্ডয়ন কাল, উড্ডয়ন কাল অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগবে। টি টু এখানে হচ্ছে আমাদের পতন কাল, এটা হচ্ছে পতন কাল, মানে ওই বস্তুটা নিচে পড়তে যে সময়টা লাগবে। তারপরে এইচ লিখছি, এইচ কি এখানে সর্বোচ্চ উচ্চতা, এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, উচ্চতা। তারপরে আর কি আছে, আর, আর হচ্ছে আনুভূমিক পাল্লা। এগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো, যে আনুভূমিক পাল্লা জিনিসটা কি সামনে জানতে পারবো। আপাতত জেনে রাখি এটা হচ্ছে আনুভূমিক, আনুভূমিক পাল্লা, পাল্লা। সো এই যে রাশিমালাগুলো, এই রাশিমালাগুলো আমাদেরকে চিনে রাখতে হবে, যে একটা বস্তুকে যদি আমি কোনাকুনি ভাবে অর্থাৎ দ্বিমাত্রিক গতিতে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করি, তাহলে এই ঘটনাটাকে আমরা বিভিন্ন রাশিমালায় যদি বিভক্ত করে দিই এভাবে, তাহলে সেগুলোর কোনটার কি নাম হবে, কিভাবে চিন্তা করব এই জিনিসটা। সো এই পুরো ঘটনাটাকে যদি আমি আরেকবার এক্সপ্লেইন করি, জাস্ট একটা কথা বলবো, যে একটা বস্তুকে থিটা নিক্ষেপণ কোণে এবং ইউ নিক্ষেপণ বেগে নিক্ষেপ করাতে সেটা টি ওয়ান সময় পর সর্বোচ্চ উচ্চতায় উঠবে, যেটা হচ্ছে এইচ, রাইট। তারপরে বাকি টি টু সময় এই পতন কালের মধ্যে, মানে এই কালের মধ্যে সেটা নিচে পড়ে যাবে, এবং যেই বিন্দুতে নিক্ষেপ করছি তার সমতলে যে বিন্দুতে পতিত হইল, এই দূরত্বটুকুকে বলা হবে, আনুভূমিক দূরত্বটুকুকে বলা হবে আনুভূমিক পাল্লা। সো এই হচ্ছে একটা সিম্পল বিষয়, দ্বিমাত্রিক গতির রাশিমালাগুলো। সো আশা করি এইটুক বিষয় তো বুঝতেই পারছেন, জাস্ট খালি আমি চিনাইলাম কেবলমাত্র যে দ্বিমাত্রিক গতির বিষয়গুলো কি কি। আমি একটু কমেন্টগুলো দেখি আপনাদের, আরো অনেকেই সংযুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, যারা আবার সালাম দিয়েছে। ভাই আপনি কোন ইনস্টিটিউট এ পড়ছেন? আমি ডিপ্লোমা কমপ্লিট করছিলাম হচ্ছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, এবং এখন তো ডুয়েট থার্ড ইয়ারে আছি। কম্পিউটার টেকনোলজিতে পড়ছিলাম যখন আমি ডিপ্লোমাতে ছিলাম, আর এখন তো সিএসসি ডিপার্টমেন্টে। তারেক শামীম লিখেছে গত ক্লাসটা করতে পারি নাই ভাইয়া, কারেন্ট ছিল না। ওকে, সমস্যা নেই, যেহেতু রেকর্ডিং থেকে যাচ্ছে, সো আপনি ক্লাসটা কিন্তু পরবর্তীতে করে নিতে পারবেন, সো এটা কোনো বিষয় না। 7 সেমিস্টারের বই এখনো আসে নাই। আচ্ছা, তাহলে আপনাদের বই হয়তো বা চলে আসবে সামনে, বেশি দিন সময় তো লাগার কথা না, কারণ আপনাদের তো মিডেও বেশি দিন না মনে হয়। যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, দেখতে দেখতেই কিন্তু আপনাদের মিড এক্সাম চলে আসবে, সো খুবই স্বাভাবিক এটা। ওকে, তো আশা করি এইটুক বিষয়ে বুঝতে পারছেন সবাই, কারণ একদম ইজিয়েস্ট কিছু কথাবার্তা, শুধুমাত্র যে একটা দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে কোন জিনিসটাকে আমরা কি বলবো আসলে, এই জিনিসটা দেখলাম। তো এইবার আসেন, এইবার আমরা আরো কিছু জিনিস জানি দ্বিমাত্রিক গতি সম্পর্কে। খুবই বিষয়গুলো খুবই সহজ। উপাংশ, উপাংশ বলতে আসলে জিনিসটা বোঝাচ্ছি, মানে টপিকটার নাম হয়তো উপাংশ না দিলেও হতো। এনিওয়ে, আমি যে জিনিসটা এখানে আমাদের জানতে হবে সেটা উল্লেখ করি, যে আমি ধরে নিলাম, আবার একই কাজ করব, বারবার কিন্তু একই চিত্র এঁকে আমি বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। সো একটু দেখেন, ধরে নিলাম যে এটা হচ্ছে আমার ভূমি, সেম কাজটা আবার করতেছি, অ্যান্ড এরকমটা হচ্ছে যে এখান থেকে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করা হইলো, একটা বস্তুকে ঠিক উপরে এভাবে নিক্ষেপ করা হইলো, সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপর বস্তুটা নিচে পড়ে যাবে। সো এটা তো একদম কমন বিষয়, তাই না? তো এখন কথা হচ্ছে, যখন একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলাম, যখন একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলাম, তখন আপনি এইটুক তো বুঝতে পারতেছেন যে সে এইভাবে যাচ্ছে কিসের জন্য। তার উপরের দিকে একটা বেগ কাজ করতেছে, আবার সামনের দিকেও একটা বেগ কাজ করতেছে, যার কারণে সেটা সামনের দিকেও যাচ্ছে, আবার উপরের দিকেও যাচ্ছে। সো দুইটা, এখানে কিন্তু দুইটা উপাংশ কাজ করতেছে বেগের।
বেগের দুইটা উপাংশ কাজ করতেছে, একটা হচ্ছে আনুভূমিক বরাবর একটা বেগ কাজ করতেছে, যে বেগটাকে বলবো আনুভূমিক উপাংশ, আবার উলম্ব বরাবর একটা বেগ কিন্তু এখানে কাজ করতেছে। সো আনুভূমিক ভাবে যেহেতু একটা বেগ কাজ করতেছে, আবার উলম্ব ভাবে একটা বেগ কাজ করতেছে, দুই ধরনের মানে উপাংশ পাচ্ছি, আনুভূমিক আর উলম্ব উপাংশ, আর দুই ধরনের গতির কারণেই তো এটার নাম হচ্ছে দ্বিমাত্রিক গতি। তো এখন এখানে যে কথাটা বলবো আমি, যে আমি যদি আনুভূমিক বরাবর কতটুকু বেগ কাজ করতেছে সেটা বের করতে চাচ্ছি, উপরের দিকে উলম্ব বরাবর কতটুকু বেগ কাজ করতেছে সেটা বের করতে চাচ্ছি, আমি কিন্তু সেটা বের করতে পারবো। কিভাবে করা যায় সেটা এখন আমরা শিখব। খেয়াল করেন যে এখান থেকে যখন একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করা হইলো, তখন আনুভূমিক বরাবর একটা যে বেগ কাজ করতেছে, আমি ধরে নিলাম এইটা হচ্ছে আনুভূমিক বরাবর, সেই বেগটা এই দিকে কাজ করতেছে, এবং উলম্ব বরাবর অবশ্যই এই দিকে কাজ করবে, তাই না? দুই দিকে তো, একটা হচ্ছে আনুভূমিক বরাবর এই দিকে কাজ করতেছে, আর উলম্ব বরাবর এই দিকে কাজ করতেছে একটা বেগ। ওকে, ফাইন। তো এই যে রেখাটাকে আমি লাস্ট লিখলাম, এটাকে এই পাশে না লিখে এটা সরাই কিন্তু এই পাশেও লেখা সম্ভব, উলম্ব বরাবর বোঝানো হলেই হবে। আসলে আমি একটু লিখে নিই সুন্দর করে। আমি যে কাজটা করব, একটা হচ্ছে এইদিকে আনুভূমিক বরাবর একটা বেগ কাজ করবে, আবার উলম্ব বরাবর একটা বেগ কাজ করবে, ঠিক আছে? দেখেন এই দিক দিয়ে যখন আমি নিক্ষেপ করছি, এই বেগটাকে কি বলছিলাম, আমি আদি বেগের জন্য বলতেছি। দেখেন এই বেগটাকে বলছিলাম যে ইউ আদি বেগ নিয়ে একটা বস্তুকে নিক্ষেপ করছে। তাহলে আনুভূমিক বরাবর এখানে কিন্তু ইউ বলতে কিন্তু আনুভূমিক বেগ এবং উলম্ব বেগ দুইটাই কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে, কারণ এটা এইভাবে যখন আমি কোনাকুনিভাবে নিক্ষেপ করছি, তখন ইউ এর মধ্যে আনুভূমিক বরাবর একটা বেগও কাজ করছে, উলম্ব বরাবরও একটা বেগ কাজ করছে। তো শুধুমাত্র আনুভূমিক বরাবর যে বেগ কাজ করছে সেটাকে আমি লিখতে পারি ইউ এক্স দ্বারা, এবং উলম্ব বরাবর যে বেগটা কাজ করছে সেটাকে আমি লিখতে পারি ইউ ওয়াই দ্বারা। জাস্ট আমি প্রকাশ করলাম। ঠিক আছে, ঠিক আছে, খেয়াল করি আমি এখানে এগুলো কি প্রকাশ করলাম। ইউ কি, ইউ হচ্ছে আদিবেগ, যে আদিবেগে নিক্ষেপ করছে, কিন্তু এই বেগের মধ্যে দুইটা জিনিস লুকায় আছে, আনুভূমিক বরাবর একটা বেগ কাজ করছে, উলম্ব বরাবর একটা বেগ কাজ করছে। আনুভূমিক বরাবর যে বেগটা কাজ করছে আদিবেগটা, সেটাকে বলছি ইউ এক্স, উলম্ব বরাবর যে বেগটা কাজ করছে এই উলম্ব উপাংশটাকে বলছি কি ইউ ওয়াই। বারবার বলতেছি যেন মাথায় সেট হয়ে যায়। এখন আসেন, এই জায়গাটা অনেকের জটিল মনে হয়। এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এখানে, এই ত্রিভুজটা কি ত্রিভুজ? এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, রাইট? যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ। আমরা পিথাগোরাসের সূত্র বা বিভিন্ন কিছুই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো, এটা তো বুঝতে পারতেছেন সমকোণী ত্রিভুজে যা যা অ্যাপ্লাই করা যায়। তো ওইখান থেকে আমাদের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতও আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। যেমন এই ত্রিভুজটার জন্য, এই ত্রিভুজটার জন্য আমি কি অ্যাপ্লাই করতে পারি যে cos থিটা, cos থিটা। দেখেন বোঝার চেষ্টা করেন, আমি যখন নিক্ষেপ করছি তখন একটা কোণ নিয়ে কিন্তু নিক্ষেপ করব। কোণটাকে ধরে নিলাম থিটা কোণ, কোণটাকে ধরে নিলাম থিটা কোণ, থিটা কোণে নিক্ষেপ করছি। তাহলে cos থিটা কি বলে? cos থিটার ফর্মুলা কি আপনাদের মনে আছে? অবশ্যই মনে থাকার কথা, যে cos থিটা ইজ ইকুয়াল টু হয় ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এটা আপনাদের আসলে মনে থাকার কথা। কি হবে? ভূমি ভাগ অতিভুজ, cos থিটা ইকুয়াল অতিভুজ। তাহলে এই ত্রিভুজের জন্য ভূমি হচ্ছে ইউ এক্স আর অতিভুজ হচ্ছে ইউ, সেটাও আপনার বোঝার কথা। তাহলে আমরা লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি কত আমাদের এখানে ইউ এক্স, এবং অতিভুজ কত? অতিভুজ হচ্ছে অনলি ইউ। তাহলে শুধুমাত্র ইউ এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যাচ্ছে? ইউ এক্স ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ইউ cos থিটা। সো এই যে লাস্ট লাইনটা আমরা পাইলাম, এখানে কি দেখা যাচ্ছে যদি একটু খেয়াল করি, ইউ এক্স এর মানটা কিভাবে বের করা যাবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে, যে ইউ এক্স শুধুমাত্র আনুভূমিক বেগের উপাংশ কতটুকু হবে, যে বেগটা আছে সেই বেগটার সাথে যদি আমরা cos থিটা যে কোণটা এখানে হবে এটা গুণ করে দেই, তাহলে শুধুমাত্র আনুভূমিক বরাবর কতটুকু বেগ কাজ করবে সেই জিনিসটা কিন্তু বের হয়ে আসতেছে। আমাদের ম্যাথমেটিক্সের এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা জিনিসটা কিন্তু উপস্থাপন করতে পারলাম। কি? cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। একইভাবে উলম্ব বরাবর কতটুকু, উপরের দিকে কতটুকু বেগ কাজ করতেছে সেটাও কিন্তু বের করা সম্ভব। কিভাবে? দেখেন cos থিটাই ব্যবহার করে আমরা এই জিনিসটা প্রমাণ করলাম। তাহলে আমরা যদি এখন sin থিটাটাকে ইউজ করি,
সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হয়, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব কতটুকু, এই লম্ব কোনটা, ইউ ওয়াই, ইউ ওয়াই, অতিভুজ কত, ইউ। তাহলে ইউ ওয়াই ইজ ইকুয়াল টু লেখা যায় ইউ সাইন থিটা। তাহলে উলম্ব বরাবর কতটুকু বেগ কাজ করবে আমরা চাইলে সেটাও বের করতে পারবো। সো এগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, আসলে এই জিনিসগুলো একটু বুঝে রাখি। আবারও বলতেছি, পুরো বিষয়টা দেখেন, আমরা যখন একটা বস্তুকে কোনাকুনিভাবে এভাবে নিক্ষেপ করব উপরের দিকে, তখন সেই বস্তুর উপর একটা বেগে তো নিক্ষেপ করছি, কোন বেগে, ইউ বেগে নিক্ষেপ করছি, যেটা নিক্ষেপণ বেগ ছিল। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, এখানে কিন্তু দুই ধরনের বেগ কাজ করতেছে। একটা বেগ হচ্ছে তাকে আনুভূমিকভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছে, আরেকটা বেগ বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। সো আনুভূমিকভাবে সামনের দিকে যে বেগটা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইউএক্স, উপরের দিকে যে বেগটা কাজ করতেছে সেটাকে বলবো ইউওয়াই। এই দুইটা বেগই কিন্তু ইউ এর মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে। সো এখন আমরা জানতে চাচ্ছি যে আনুভূমিক বরাবর আসলে কতটুকু বেগ কাজ করতেছে আর উলম্ব বরাবর কতটুকু বেগ কাজ করতেছে। তো সেই কাজটার জন্য আমি করছি কি, যে ত্রিকোণমিতিক কিছু অনুপাতের হেল্প নিছি। এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে আনুভূমিক এবং উলম্ব উপাংশগুলো লিখে আমরা যদি cos থিটা অ্যাপ্লাই করি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, কারণ এটা হচ্ছে ত্রিকোণমিতিক ইয়া থেকেই তো আমরা পাচ্ছি, তাই না, এটা তো ম্যাথের বিষয় আর এটা তো সবার জানার কথা। তো তাহলে ভূমি কত, এখানে ভূমি হচ্ছে ইউএক্স, আর অতিভুজ কত, যেহেতু এটা সমকোণ, অতিভুজ হচ্ছে ইউ। সো ইউএক্স ডিভাইডেড বাই ইউ, তাহলে ইউএক্স ইজ ইকুয়াল টু ইউটা এই পাশে আসলে হবে ইউ কস থিটা, এটা অবশ্য থিটা হবে, ইউ কস থিটা। একইভাবে সাইন থিটার সূত্রটা অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি ইউ ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা। তাহলে এরকম একটা ঘটনা থেকে আনুভূমিক বেগের উপাংশ কত আর উলম্ব বেগের উপাংশ কত আশা করি আপনারা বের করতে পারবেন, ঠিক আছে। সো বিষয়টা অনেকের কাছে জটিল লাগতে পারে, তাই আমি একটু কমেন্টগুলো পড়ে নেই। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকের এই অধ্যায়টা কিন্তু ভৌত পাঠের সব থেকে বেশি কঠিন একটা অধ্যায় অনেকের কাছে মনে হয়। সো কঠিন যদি লাগে অবশ্যই জানাবেন। এই অধ্যায়টা যদি বুঝতে পারেন তাহলে অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেগুলো দেখবেন যে খুব সহজেই কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। সো এটাই সব থেকে কঠিন লাগতে পারে, এজন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্লিয়ার, প্রবলেম নাই, আয়েশা সুলতানা, ওকে ওকে। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। ক্লিয়ার ভাইয়া, ওকে। সো ওকে, মির্জা রিমি ক্লিয়ার ভাইয়া, আয়েশা সুলতানা ক্লিয়ার, প্রবলেম নাই, ওকে ওকে, ঠিক আছে। কারো কোনো প্রবলেম থাকলে, কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, যে কোনো প্রশ্ন আপনি কমেন্টে কিন্তু সরাসরি সুন্দরভাবে করতে পারেন। শরীফুল ইসলাম ভাই ক্লিয়ার, ওকে। হাসিব ভাই ক্লিয়ার, ওকে। সিফাত ইসলাম অনিক ভাই, আচ্ছা সবারই ক্লিয়ার, খুবই ভালো। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ, রাতুলের সাথে কথা হয়েছে, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি, একটু ক্লাসে আছে তো খালি এই জন্য। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, আমরা তাহলে শুরু করে দেই। বুঝছি। আর একবার রাকিব হাসান রবিন ভাই, এ টু জেড ক্লিয়ার, রাতুল ভাইয়ের একদম এ টু জেড ক্লিয়ার। ভাই আছে, ক্লাস রুটিনে ছিল না তাই 9টার দিক এফবিতে আসিনি, মাত্র আসলাম। না, আজকে তো রুটিন দেওয়া হয়েছে আপনাদের গ্রুপে, তাহলে এটা নিয়ে কথা বলতে হবে। রুটিন সম্ভবত দেওয়া হয়েছে, এই জন্যই আসলে আমি ক্লাস নিচ্ছি আজকে। আজকে রুটিন অবশ্যই দেওয়া হয়েছে আপনাদের। ভাইয়া ডিপার্টমেন্ট ক্লাস হবে না? হ্যাঁ, আপনাদের ডিপার্টমেন্ট ক্লাসও শুরু হয়ে যাবে, ডিপার্টমেন্ট ক্লাস তো হবেই অবশ্যই। আপনারা রুটিনটা একটু দেখে নেবেন, স্যার বুঝিয়ে দেন, ওকে অবশ্যই আরেকবার বুঝিয়ে দিব। দেখেন আমি আবার বলি, দ্বিমাত্রিক গতি কি সেটা তো বুঝতে পারছেন, যে আমরা যদি কোনাকুনিভাবে নিক্ষেপ করি, এখান থেকে যদি একটা বস্তুকে আপনি কোনাকুনিভাবে নিক্ষেপ করেন,
আপনি একটা জিনিস চিন্তা করেন, এই বস্তুটা একে তো সামনের দিকে যাচ্ছে, আবার উপরেও উঠতেছে। এই দুই ধরনের কাজ কেন হচ্ছে? কারণ এই বস্তুটার উপর বেগটা এমনভাবে কাজ করতেছে যেন সে সামনেও যায় আবার উপরের দিকেও যায়। তার মানে এই এই যে নিক্ষেপণ বেগ বা আদিবেগটা, এটা আনুভূমিকভাবেও কাজ করতেছে, মানে সামনের দিকে, আবার উপরের দিকেও কাজ করতেছে। অবশ্যই কিছু না কিছু পরিমাণে তো কাজ করতেছে সামনের দিকে আবার উপরের দিকে। সো সামনের দিকে যে কাজটা করতেছে আনুভূমিক বরাবর, সেটাই আমরা বলছি ইউএক্স। সামনের এই বেগটার জন্য শুধুমাত্র সামনের দিকে যাচ্ছে। আর একটা ইউওয়াই, যে বেগটার জন্য বস্তুটা শুধু উপরের দিকে উঠতেছে। তো এখন এই দুইটা বেগের মান যদি বের করতে যাই, যে সামনের দিকে যাওয়ার জন্য কতটুকু বেগ কাজ করতেছে আর উপরে ওঠার জন্য কতটুকু বেগ কাজ করতেছে, তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি? দেখেন, এই বিন্দুতে চিন্তা করেন, যেহেতু সামনের দিকে একটা বেগ কাজ, যেটা রিয়েল বেগ, মানে আমি যে বেগটা দিয়ে তাকে নিক্ষেপ করলাম সেটা তো ইউ, এটা তো জানি, এটা তো অবশ্যই প্রশ্নের মধ্যেও দেওয়া থাকবেই। কিন্তু আনুভূমিক বরাবর যেটা কাজ করতেছে, আনুভূমিক বরাবর আমি লিখে নিয়েছি ইউএক্স, উলম্ব বরাবর আমি লিখে নিয়েছি ইউওয়াই, তাই না, উলম্ব বরাবর। তো এটাকে একটা সমকোণী ত্রিভুজ, এবং এই কোণে যেহেতু আমি নিক্ষেপ করছি থিটা কোণে, এখানে যদি আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো ফেলে দেই, লাইক এই অনুপাতগুলো, যেমন cos থিটা সমান কি হয়, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ হয়। এটা cos থিটা ইকুয়াল হয় ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো এই ত্রিভুজটাতে ভূমি হচ্ছে ইউএক্স আর অতিভুজ হচ্ছে, যেহেতু এটা সমকোণ, অতিভুজ হচ্ছে ইউ, তাহলে ইউএক্স ডিভাইডেড বাই ইউ। তাহলে ইউএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি, ইউটা এই পাশে চলে আসে, হয়ে যাবে ইউ cos থিটা। তাহলে আনুভূমিক বরাবর কতটুকু বেগ কাজ করতেছে, যেটাকে আমরা ইউএক্স বলছি, সেটার মান বের করার প্রসেসটাও পেয়ে গেলাম। ইউ এর মান আর cos থিটার মান যদি গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব যে আনুভূমিক বরাবর কতটুকু বেগ কাজ করতেছে। একইভাবে উলম্ব বরাবর কতটুকু বেগ কাজ করতেছে বের করার জন্য সাইন থিটা, এই ত্রিকোণমিতিক অনুপাতটা কিন্তু ব্যবহার করা হয়েছে, যেখানে লম্ব বাই অতিভুজ হয়, আর লম্ব হচ্ছে এখানে ইউআই, অতিভুজ হচ্ছে ইউ। তাহলে ইউআই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা হবে। এইটুকুই, আর কিছুই না। আশা করি সবাই ক্লিয়ার। চলেন এবার নেক্সট কিছু বিষয় আমরা জেনে নেই। যেহেতু উপাংশের ব্যাপারটা বুঝে গেছি, এটা হচ্ছে শুধুমাত্র আনুভূমিক আর উলম্ব শুধুমাত্র আদিবেগের ক্ষেত্রে করলাম, কিন্তু আদিবেগের আনুভূমিক উপাংশ, আদিবেগের উলম্ব উপাংশ বের করার ফর্মুলাগুলো আমরা দেখলাম মাত্র। আমরা চাইলে লিখে নিতে পারি এখানে এই জিনিসটাই। আমি এটা একটু মুছে দিচ্ছি, এখন কিভাবে বের করতে হয় আমরা তো দেখলাম। তাহলে আমি একটু লিখে নিচ্ছি সুন্দরভাবে, যে আদিবেগের আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ, ওকে, আনুভূমিক উপাংশ কি দেখলাম আমরা, এটাকে কি দিয়ে প্রকাশ করছিলাম, ইউএক্স ইকুয়াল ইউআই পাওয়া যায়। এই দুইটা জিনিস শিখে ফেললাম আমরা এতক্ষণে। এখন কথা হচ্ছে, আদিবেগের আনুভূমিক উপাংশ আছে, আদিবেগের উলম্ব উপাংশ আছে, তার মানে শেষ বেগেরও ক্ষেত্রেও তো আনুভূমিক উপাংশ থাকবে, উলম্ব উপাংশ থাকবে, সেগুলো তো বের করা লাগতে পারে। তাহলে ওই জিনিসটা কিভাবে করব, এগুলো আমরা সহজে শিখে রাখি বা মনে রাখতে পারি। যে শেষ বেগের জন্য যদি বলি, এবার কথা বলবো হচ্ছে আমি শেষ বেগের জন্য, শেষ বেগের ক্ষেত্রে, শেষ বেগের ক্ষেত্রে আপনারা মনে রাখতে পারেন যে আমাদের vx, তাহলে কি হবে, শেষ বেগের আনুভূমিক উপাংশ কিভাবে বুঝলাম, x দ্বারা অবশ্যই আমি আনুভূমিক উপাংশটাকেই বোঝাচ্ছি। তাহলে শেষ বেগের আনুভূমিক উপাংশ vx ইজ ইকুয়াল টু লিখা যায় আদিবেগের আনুভূমিক উপাংশ, কারণ শেষ বেগের আনুভূমিক উপাংশ যা হবে আদিবেগের আনুভূমিক উপাংশ তাই হবে। আর যেহেতু ইউএক্স, আর ইউএক্স মানে তো আমরা জানি ইউ cos থিটা, এটা একটা ভিএক্স বের করার ওয়ে। এবং আরেকটা হচ্ছে কি ভিওয়াই, তো ভিওয়াইটা ইকুয়াল আবার ইউওয়াই লেখা সম্ভব না, কারণ শেষ বেগের আমাদের যে উলম্ব উপাংশটা থাকবে সেটা আদি বেগের উলম্ব উপাংশ সমান নাও হতে পারে। এজন্য এটা বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করতে পারবো, মানে একটু ইজিলি মনে রাখার চেষ্টা করি। আমরা কিন্তু ভি নিয়ে দুইটা সূত্র জানতাম, তাই না, রৈখিক গতিতে শিখছিলাম, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এবং ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস
2as। ভি বের করার জন্য এই দুইটা ফর্মুলা আমরা কিন্তু রৈখিক গতিতে শিখে নিছিলাম, তাই না? সো দ্বিমাত্রিক গতিতেও আমরা সেম ফর্মুলাটা ইউজ করে আমরা ভিওয়াই এর মানটা বের করে নিতে পারবো। তাহলে ভিওয়াই ইজ ইকুয়াল টু লেখা যাবে ইউওয়াই, মাইনাস দিব অবশ্যই আমরা। কেন মাইনাস দিব? কারণ উপরে নিক্ষেপ করা হচ্ছে, যখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হয়, ইউআই মাইনাস আমরা ইউজ করতে পারি জিটি, এই ফর্মুলাটা। একইভাবে ভিওয়াই স্কোয়ার ইকুয়াল ইউওয়াই স্কোয়ার মাইনাস 2GS, এই দুইটা ফর্মুলার মধ্যে যে কোনো ফর্মুলা ব্যবহার করে আমরা কিন্তু ভিওয়াই এর মানটা বের করে নিয়ে আসতে পারি। সো একটু মনে রাখি, শেষ বেগের ক্ষেত্রে ভিএক্স ইকুয়াল লেখা যায় ইউএক্স বা ইউ কস থিটা, আর ভিওয়াই বের করার জন্য যে দুইটা ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলা মানে প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করে ভিওয়াইটা বের করে কিন্তু নিয়ে আসতে পারি। এমন ম্যাথ আমরা সামনে করলেই বুঝতে পারবেন। তবে কোনটা ইউজ করবেন ডিপেন্ড করবে আপনার কাছে সময় দেওয়া আছে নাকি উচ্চতা দেওয়া আছে। যদি সময় দেওয়া থাকে টি, তাহলে উপরে ফর্মুলাটা ইউজ করব ভিওয়াই বের করার জন্য। যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে ভিওয়াই বের করার জন্য আমরা নিচের ফর্মুলাটা ব্যবহার করব। সো এগুলো শুধুমাত্র জেনে রাখার বিষয় যে আদি বেগের উপাংশগুলো এবং শেষ বেগের যে উপাংশগুলো আনুভূমিক হোক বা উলম্ব হোক সেগুলো আসলে কিভাবে নির্ণয় করে। সো এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আমরা স্টেপ বাই স্টেপই আগাচ্ছি, কিন্তু সবথেকে ইজিয়েস্ট যে বিষয়গুলো সেগুলো কিন্তু বোঝার চেষ্টা করতেছি শুরুতে। যদি এই জায়গাগুলোতে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। সমস্যা রেখে আমরা সামনের দিকে যাব না। দেখেন নতুন নতুন কিন্তু বিষয় এখানে, এই টপিকগুলো আপনাদের কাছে একদম নতুন লাগতে পারে, একদম সম্পূর্ণ ভিন্ন, যেহেতু আমরা শুধুমাত্র বেগ নিয়ে কাজ করছি। কিন্তু এখন আবার ওই বেগকে আনুভূমিকভাবে উলম্বভাবে দুই রকমভাবে বিভক্ত করে হিসাব নিকাশ করা অনেকের কাছে একটু কঠিন মনে হতেই পারে। তাই অবশ্যই যে কোনো জায়গায় কারো যদি কোনো রকম সমস্যা থাকে সেটা অবশ্যই জানাবেন। ভাই এই অংশটা আরেকবার রিপিট, ক্লিয়ার? আচ্ছা, অনেকের কাছে ক্লিয়ার, বাট অনেকের কাছে একটু সমস্যা মনে হয়েছে। ওকে, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা যেহেতু একজনের সমস্যা আছে আমি আরেকবার বলতেছি। দেখেন উপরের দুইটা লাইন তো আর বোঝার মধ্যে কিছু নাই, কারণ আমি অলরেডি আলোচনা করে ক্লিয়ার করে দিয়ে আসছি যে আদি বেগের আনুভূমিক উপাংশ ইউএক্স ইকুয়াল টু ইউ কস থিটা হয়। কেন হয় সেটা দেখছি আমরা অলরেডি। তারপরে উলম্ব উপাংশ ইউওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা হয়। তো এগুলো তো আদি বেগের আনুভূমিক উপাংশ আর আদি বেগের উলম্ব উপাংশ। তো আমাদের শেষ বেগের জন্য যদি আমরা দেখতে চাই, শেষ বেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি শেষ বেগের আনুভূমিক উপাংশ ভিএক্স ইকুয়াল ইউএক্স লেখা যায়। মানে আমি বলতেছি শেষ বেগের আনুভূমিক উপাংশ যা হবে আদি বেগের আনুভূমিক উপাংশ তাই, মানে দুইটাই একদম সেম। সুতরাং শেষ বেগের আনুভূমিক উপাংশ এবং আদি বেগের আনুভূমিক উপাংশ সেম, তাহলে লিখতে পারি ইউ কস থিটা, কারণ ইউএক্স ইজ ইকুয়াল টু কি হয় ইউ কস থিটা। সো এটা লেখা যায়, ঠিক আছে। এবং শেষ বেগের আমাদের উলম্ব যে উপাংশটা আছে ভিওয়াই ইকুয়াল টু আবার ইউআই লিখে দেওয়া যায় না। ভিওয়াইটাকে আপনাকে নর্মালি একটা ফর্মুলা ইউজ করে বের করে নিয়ে আসতে হবে। তো কোন ফর্মুলা ইউজ করব? রৈখিক গতির ফর্মুলা। ওই জন্য আমরা আগে কি জানতাম? আগে জানতাম ভি ইকুয়াল ইউ মাইনাস, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ইউ মাইনাস জিটি। তো সেটা ইউজ করছি, ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। যেহেতু ভি ওয়াই নিয়ে কাজ হচ্ছে এই জন্য ইউ ওয়াই ইউজ করছি আমি বেগের ক্ষেত্রে, ঠিক আছে, আর কিছুই না। আবার আরেকটা ফর্মুলা জানতাম ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2GS, এটা আমরা রৈখিক গতিতে জানতাম। তো ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে ইউ ওয়াই স্কোয়ার মাইনাস 2GS। সেম জিনিসটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করে আমরা ভিওয়াই এর মানটা যে কোনো একটা ইউজ করে বের করে নিয়ে আসতে পারি। যদি আমাদের ম্যাথের ক্ষেত্রে কখনো প্রয়োজন হয় যে ভিএক্স বের করা লাগে বা ভিওয়াই বের করা লাগে, তাহলে আমরা এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে আমরা ভিওয়াই বা ভিএক্স বের করে কিন্তু নিয়ে আসতে পারবো। সো এই ধরনের অ্যাপ্লাইটা কখন করা লাগবে যদি আমরা একটু দেখে আসি আর পরের পার্টটাতে। যে কোনো মুহূর্তে ধরেন বেগ নির্ণয় করতে হবে। একটা বস্তুকে বা একটা পাথরকে পুকুরে নিক্ষেপ করলাম বা একটা ফুটবলকে লাথি মেরে উপরে উঠালাম, ঠিক আছে। ফুটবলটা তো সামনেও যাবে আবার উপরেও উঠবে, তাই না? যখন গোলকিপার যখন ফুটবলটাতে কিক করে কি করে, ফুটবলটা উপরেও উঠে আবার সামনের দিকেও যায়। তো এরকম যদি ঘটনাতে
যে কোনো সময় ফুটবলটার বেগ নির্ণয় করতে বললো, তখন আসলে কিভাবে বের করবেন? আসেন এই সিস্টেমটা একটু আমরা শিখে আসি, এখন আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে সবকিছুই। ধরে নিলাম যে এটা হচ্ছে একটা ফুটবল মাঠ, এটা হচ্ছে একটা ফুটবল মাঠ। এই ফুটবল মাঠে এই জায়গাতে একটা ফুটবল আছে, এই জায়গাতে একটা ফুটবল আছে, ওকে। এখন এই যে ফুটবলটা, এই ফুটবলটাকে যদি উপরে নিক্ষেপ করা হয় বা কিক করা হয়, এটা উপরে উঠবে, উঠার পরে ফুটবলটা কিন্তু আবার নিচে পড়ে যাবে, এমন একটা ঘটনা ঘটবে। সেটা তো আমরা বুঝতেছি, এখানে একটা ফুটবল আছে, কিক করলে ফুটবলটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপরে নিচে পড়ে যাবে। ধরে নিলাম ফুটবলটাকে থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে, এটা আমি ধরে নিচ্ছি ফুটবলটাকে থিটা কোণে এবং ইউ আদিবেগ নিয়ে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তো এমনটা যদি হয়, এখন প্রশ্নটা এরকম হতে পারে যে যে কোনো মুহূর্তে আমাদেরকে বেগ নির্ণয় করা লাগতেছে। সো এক্ষেত্রে আসলে আমরা কি করব? তো ধরে নিলাম যে আমাকে টি সময় পরে বা যে কোনো একটা সময় এই জায়গাতে বেগ নির্ণয় করতে হবে। যখন ফুটবলটা এই অবস্থানে থাকবে তখন তার বেগ কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে ওকে, আচ্ছা, কমেন্ট করছে একজন সোহানুর রহমান শুভ ভাই, ভাইয়া শেষ বেগটা তো পড়ার টাইমে পাওয়ার কথা, যদি এক্সপ্লেন করতেন একটু, যে পড়ার টাইম হলে তো মাইনাস হতো না ভাইয়া, শেষ বেগটা তো পড়ার টাইমে, আপনার কথাটা আমি আসলে বুঝতে পারিনি। শিহাবুর রহমান শুভ ভাই, শেষ বেগটা তো পড়ার টাইমে পাওয়ার কথা। শেষ বেগ বলতে যে কোনো মুহূর্তে দুইটা ঘটনাকে যদি আমরা চিন্তা করি, কথার কথা আপনি এটাকে আদি বেগ ধরলেন আর এই জায়গাতে একটা বেগ চিন্তা করলেন, এইটুক ঘটনা যদি বিবেচনা করেন তাহলে এটা আদি বেগ, এটা শেষ বেগ। আপনি যদি এইটুক ঘটনা বিবেচনা করেন, এটা আদি বেগ, এটা শেষ বেগ, এখানেই যে শেষ বেগ হবে ব্যাপারটা এমন না, ঠিক আছে। আমি কতটুকু নিয়ে কাজ করতেছি ওইটুক ঘটনায় আদি বেগ আর শেষ বেগ থাকে। তো আপনি আসলে কি জানতে চাচ্ছেন আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, যাই হোক সেদিকে পরে যাচ্ছি আমরা, আমাদের ক্লাসেই ফিরে আসি আবার। আচ্ছা ভাইয়া, বস্তু তারেক শামীম লিখেছে, ভাইয়া বস্তু ওপর থেকে নিচের দিকে পড়লে আমরা প্লাস জি ব্যবহার করি না, মাইনাস কেন হয়েছে এটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, মাইনাস ইউজ করছি কারণ আমি উপরে একটা বস্তুকে যখনই উপরে নিক্ষেপ করা হবে, পরবর্তীতে সেটা নিচে পড়ুক বা না পড়ুক সেটা পরের বিষয়, শুরুতে ইনিশিয়ালি যখন কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করব তখন তার হিসাব নিকাশের ক্ষেত্রে অবশ্যই আমরা ঋণাত্মক জি এর মানটা ঋণাত্মক ইউজ করব, মাইনাস ব্যবহার করব। কারণ শুরু ইনিশিয়ালি যখন সেটাকে উপরে নিক্ষেপ করা হয় তখন সবার প্রথমে তার মধ্যে মন্দন ঘটে এবং পরবর্তীতে বেগ শূন্য হয়ে গেলে তখন ত্বরণের কারণে সেটা নিচে পড়ে, সেটা পরবর্তী বিষয়। কিন্তু ইনিশিয়ালি সেটা উপরের দিকে উঠে এবং মন্দন ঘটে দেখেই কিন্তু আমরা উপরে নিক্ষেপ করার কারণে একটা ত্বরণটার ক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করে থাকি, ঠিক আছে। আসেন, তো আমি কি করলাম, একটা ফুটবলকে কিক করলাম, ফুটবলটাকে কিক করে একদম ওইদিকে পাঠিয়ে দিলাম এবং সর্বোচ্চ উচ্চতায় উঠলো, তারপরে সেটা নিচে পড়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, হুট করে আপনাকে বললো যে এই মুহূর্তে এই জায়গাতে আপনি বেগ নির্ণয় করেন, তখন কি করবেন? ওই মুহূর্তে আসলে বেগটা কিভাবে নির্ণয় করা যায় চলেন সেই প্রসেসটা একটু দেখে নেই, ঠিক আছে। তারপরে আপনাদের আরো অনেক কমেন্ট পড়তেছি। তো এই মুহূর্তে এই বিন্দুতে ধরে নিলাম এটা হচ্ছে এ বিন্দু, এই এ বিন্দুতে আমাদেরকে এখন বেগ নির্ণয় করতে হবে। তো এখন আপনি ভাবেন এই মুহূর্তেও কি তার মধ্যে দুইটা উপাংশ কাজ করবে না বেগের? একটা হচ্ছে আনুভূমিক বরাবর একটা বেগ কাজ করতেছে, আর একটা হচ্ছে উলম্ব বরাবর বেগ কাজ করতেছে। কেন? কারণ সেটা সামনের দিকেও কিছুটা যাচ্ছে দেখেন, আবার উপরের দিকেও কিন্তু সেটা যাচ্ছে। সো দুইটা বেগ কিন্তু কাজ করতেছে এবং যে কোনো দ্বিমাত্রিক গতিতে যে কোনো মুহূর্তে আপনার মাথায় রাখা লাগবে যে বেগের দুইটা উপাংশ কাজ করতেছে, একটা আনুভূমিক বরাবর, একটা উলম্ব বরাবর। তো এখন এই জায়গাতে আমি বেগটা নির্ণয় করব, ধরে নিলাম সেই বেগের মান হচ্ছে ভি, সেই বেগের মান হচ্ছে ভি, ওই ভিটা আমি বের করতে চাচ্ছি। তা আপনার তো এটাও বুঝতে হবে যেহেতু ভি একটা বেগ এক্সিস্ট করে, তাহলে সেই ভি বেগের একটা আনুভূমিক উপাংশ ভি এক্স আছে, আবার সেই ভি বেগের একটা উলম্ব উপাংশ ভি ওয়াই থাকবে, ভি বেগের একটা আনুভূমিক উপাংশ ভি এক্স থাকবে, আবার উপরের দিকে একটা উলম্ব উপাংশ ভি ওয়াইও থাকবে। তো
তো এখন তাহলে ভি এর মানটা কিভাবে বের করবেন? এটা খুবই সিম্পল, যেহেতু এটা আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাইছি, এটা যেহেতু একটা সমকোণ, পিথাগোরাসের সূত্র অনুসারে কি জানি, অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো সেই বিষয়টা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেন, আপনি খেয়াল করেন তো, ওই মুহূর্তে বেগ বের করার জন্য আপনি কি লিখতে পারবেন? অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল ভূমির উপর স্কোয়ার প্লাস লম্ব এর উপর স্কোয়ার, আমরা লিখতেই পারি। কিন্তু আমার তো ভি স্কোয়ারের মান দরকার না, আমার কি দরকার? ভি নির্ণয় করার দরকার। তো তাহলে আপনি ভি ইজ ইকুয়াল টু লিখতে পারবেন রুট ওভার, যেহেতু এই পাশে স্কোয়ার আছে, এই পাশে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, স্কোয়ার উঠাই দিলে। তাহলে এই পাশে থাকবে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এখন আসেন অ্যানালাইসিসে। তার মানে আপনি এই ফর্মুলাটা দিয়ে আপাতত এইটুকু বুঝলেন যে আপনি যে কোনো মুহূর্তের বেগ নির্ণয় করতে পারবেন এই ফর্মুলাটা ব্যবহার করে। মানে আপনার কাছে যদি একটা বেগের আনুভূমিক উপাংশ থাকে vx এবং vy থাকে, তাহলে আপনি কি করতে পারবেন? সেই বেগটা, ওই মুহূর্তের বেগটা নির্ণয় করতে পারবেন। যে কোনো মুহূর্তের বেগ নির্ণয় করা সম্ভব যদি ওই মুহূর্তে আনুভূমিক বেগের আনুভূমিক উপাংশ জানা থাকে আর উলম্ব উপাংশ থাকে, মানে vx আর vy জানা থাকে। তো এখন vx এর মান আপনার তাহলে জানা থাকা লাগবে আর vy এর মান জানা থাকা লাগবে যে কোনো মুহূর্তের বেগ নির্ণয় করার জন্য। এই vx আর vy নির্ণয় করার টেকনিক কিন্তু আমরা কিছুক্ষণ আগেই শিখে ফেললাম। সেটা কি ছিল আবারও মনে করাই দেই। vx আর vy নির্ণয় করার জন্য আমরা একটু আগে দেখলাম vx ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, কিছুক্ষণ আগে শিখছি, ux, আর ux বলতে আমরা লিখতে পারি u cos থিটা। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এখানে আদিবেগটা যদি আপনি খালি জানেন এবং এই কোণটা জানেন, তাহলে আপনি vx এর মানটা বের করে ফেলতে পারবেন ওই জায়গার। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, vy জানার জন্য খেয়াল করেন, vy ইজ ইকুয়াল টু আমি বলছিলাম কি, vy ইজ ইকুয়াল টু দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে uy মাইনাস জিটি। তো এখানে ইউআই বলতে তো অবশ্যই ইউ সাইন থিটা, এটাকে যদি আমরা আর একটু ভাঙাই, ইউআই বলতে ইউ সাইন থিটা, ইউআইকে ভাঙাইলে একটু আগে কিন্তু এটা শিখছি, মাইনাস জিটি। তো একটু খেয়াল করেন সবাই, ইউ বলতে আদিবেগটা, এটা অবশ্যই দেওয়া থাকবে, থিটার মানও অবশ্যই দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, আর অভিকর্ষ ত্বরণ তো কনস্ট্যান্ট, শুধুমাত্র টি এর মানটা জানলেই ভিওয়াই এর মানটা কিন্তু এখন বের করা যাচ্ছে। তো অবশ্যই যখন আপনাকে এই ধরনের প্রবলেম সলভ করতে দিবে, তখন আপনাকে বলতে পারে যে 2 সেকেন্ড পরে বেগ নির্ণয় করো। অর্থাৎ এইখানে এই যে বিন্দুতে আমরা বেগটা নির্ণয় করছি, এটা কতক্ষণ পরে এইখান থেকে নিক্ষেপের আপনাকে বলে দিতে পারে যে 2 সেকেন্ড পরে বেগটা নির্ণয় করতে বলতে পারে। তখন আপনি ওই 2 সেকেন্ডটা এখানে বসিয়ে কিন্তু ভিওয়াই এর মানটাও বের করে নিতে পারবেন। সো ভিএক্স তো বের করা খুবই ইজি, এগুলা মান থেকে ভিওয়াইও নির্ণয় করে ফেলতে পারবেন কত সেকেন্ড পরে বেগ নির্ণয় করতে বলছে তার উপর ভিত্তি করে। তাহলে ভিএক্স আর ভিওয়াই বের করতে পারলে আপনি যদি এই সূত্রে বসান, তাহলে যে কোনো মুহূর্তের বা যে কোনো সময় পরে বেগ নির্ণয় কি হবে না? অবশ্যই বেগ নির্ণয় করা যাবে। সো এই যে কনসেপ্টটা কিভাবে আসলে যে কোনো মুহূর্তের বেগ নির্ণয় করা যায়, এটা যদি আপনি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান, না বুঝলে সেটাও জানান, আমি আবার ক্লিয়ার করার চেষ্টা করব। আর এটা বুঝতে পারলে এই ধরনের যে ম্যাথগুলো আমরা সামনে সলভ করব, তখন কিন্তু আপনারা সহজেই সেগুলো বুঝতে পারবেন। যদিও এই ধরনের অনেকগুলো ম্যাথ আমরা সলভ করে দেখব, যেন আপনাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায় আর এই ধরনের জটিল অধ্যায়গুলো যেন আপনাদের মধ্যে কোনো জটিলতা তৈরি না করে। সো সবাই একটু কমেন্ট করে জানাবেন, আমি একটু আপনাদের কমেন্টগুলো পড়বো। সবাই একটু কমেন্ট করে জানান যে কারো কোনো সমস্যা আছে কিনা, আর যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট করে জানতে চাইতে পারেন। কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে, ওকে ভাইয়া, বস্তু উপর থেকে নিচের দিকে পড়লে, আচ্ছা এই কমেন্টটা আমি পড়ছি অলরেডি। জি ভাইয়া ক্লিয়ার, ওকে। ওকে, কান্থ কুমার ভাই ক্লিয়ার, আরমান হোসেন আকাশ ভাইও ক্লিয়ার। শরীফুল ইসলামের ভাইয়ের মেসেজটা বুঝি, কমেন্টটা বুঝিনি যে উপরের দিকে নিক্ষেপ করলে কি হবে। ভাই উপরের সমকোণ হলো কিভাবে? আচ্ছা রাতুল ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করছে, উপরের সমকোণটা আসলে কিভাবে হইলো? আমি কি মন মর্জি মতো বানাই দিলাম আর হয়ে গেল? ব্যাপারটা এমন না, ওইখানে সমকোণের পিছনে একটা ঘটনা আছে, আমি সেটাও বলতেছি। রাতুল ভাইয়ের কমেন্টটা মাথায় থাকলো, আমি একটু পরে সেটা
এক্সপ্লেইন করব। আদারওয়াইজ সব কিছু ক্লিয়ার কিনা একটু জানাবেন। শরীফুল ইসলাম ভাই ক্লিয়ার, ওকে। ওকে, এটা কিন্তু আপনাদের বলতেছি মোটামুটি একটু জটিল একটা অধ্যায়। এটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে বাকি অধ্যায়গুলো অনেক সহজেই কিন্তু বুঝে ফেলতে পারবেন, খুব সহজেই হয়ে যাবে। চলেন আমরা তাহলে ওই রাতুল ভাইয়ের কমেন্টের অ্যান্সারটা দেই, যে এই জায়গাতে আমি সমকোণটা কিভাবে বানাইলাম। দেখেন এই জায়গাতে আমাকে বেগ নির্ণয় করতে হবে। জাস্ট এ মিনিট, ওকে, খেয়াল করি। এই জায়গাতে আমাকে বেগ নির্ণয় করতে হবে। সো এই জায়গার বেগটা কত, ভি বেগ ধরে নিছি আমরা। এই বিন্দুতে বেগটা ভি বেগ ধরে নিছি, তাহলে ওই বেগটা একটা আনুভূমিক বরাবর উপাংশ থাকবে, যেটাকে আমরা ভি এক্স ধরে নিছি। আবার ওই জায়গাতেই আপনি দেখেন এই বিন্দুতে একটা আনুভূমিক উপাংশ থাকবে, যেটা বলছি কি ভি এক্স। আবার এই বিন্দুতে একটা উলম্ব বরাবর উপাংশ থাকবে, যেটাকে আমরা কি বলছি ভি ওয়াই। তো এই উলম্ব বরাবর উপাংশটা তো এখানে হওয়া দরকার, এই জায়গাতে যাই কেন দিলাম? এই প্রশ্নটা হয়তো বা ওনার ছিল, আমি যতটা বুঝতে পারছি যে এখানে তো হওয়া দরকার, তাহলে তো আর সমকোণী ত্রিভুজ হইতো না যদি এই জায়গাতে উলম্ব উপাংশটা হইতো। তো ভেক্টরের ক্ষেত্রে একটা নিয়ম আছে ফিজিক্সে, যে এই জায়গাতে এই ঘটনার ক্ষেত্রে যেহেতু এটা দ্বিমাত্রিক গতি, এই ধরনের ঘটনার ক্ষেত্রে এখানে লম্ব আঁকাটা যা কথা, চাইলে আমরা এই লম্বটাকে টেনে নিয়ে যাই, এখানে রাখাটা একই কথা বোঝায়। সো এই জন্য আমি এই জায়গাতে লম্বটা না এঁকে আমি ওই জায়গাতে লম্বটা আঁকছি, যেন এটা একটা সমকোণী ত্রিভুজে পরিণত হয়। আর সমকোণী ত্রিভুজে পরিণত হলেই আমি খুব সহজেই ভি এর মানটা বের করে নিয়ে আসতে পারি ফর্মুলা ইউজ করে, ঠিক আছে, যেহেতু পিথাগোরাসের ফর্মুলাটা ব্যবহার করে। তো সেজন্যই কিন্তু এই কাজটা করে নেওয়া হয়েছে। সো এটা পুরোটাই একটা ভেক্টরের কনসেপ্ট, ভেক্টর থেকে আসলে এই জিনিসটা ওইখানে লেখা সম্ভব। ওকে, তো আশা করি এই জায়গাতে সবার ক্লিয়ার। অ্যান্ড আমরা তাহলে এখন নেক্সট কিছু বিষয় সম্পর্কে জেনে আসি। এই অধ্যায়ের ক্লিয়ার, ওকে, গতি ছিল না বা দুই ধরনের বেগ ছিল না, শুধু আনুভূমিক বরাবর অথবা শুধু উলম্ব বরাবর কাজ করছিল। খেয়াল করেন একটু রৈখিক গতির বিষয়টা খেয়াল করেন। দেখেন রৈখিক গতিতে যখন গাড়ি চলছিল শুধু আনুভূমিক দিকেই গেছিল, গাড়ি কি আবার উপরের দিকে উঠে সামনে গেছিল? না। রৈখিক গতিতে যখন কোনো বস্তুকে আমরা উপরে নিক্ষেপ করছি সেটা শুধু উপরেই নিক্ষেপ করছিলাম, এইভাবে তো বাঁকাভাবে তো নিক্ষেপ করিনি। তো শুধুমাত্র উলম্ব বেগই কাজ করছিল যখন উপরে নিক্ষেপ করছিলাম। অথবা গাড়ি চলার ক্ষেত্রে রৈখিক গতিতে শুধু আনুভূমিক বেগটাই কাজ করছিল, দুই ধরনের বেগ কিন্তু কাজ করে নাই। সো সেই জন্য রৈখিক গতিতে আমাদের যে সূত্রগুলো ছিল সেখান থেকে এখানে সূত্রগুলোতে সামান্য একটু চেঞ্জ হবে। দেখেন রৈখিক গতিতে আমরা যে সূত্রগুলো শিখছিলাম একটু ধারণা দিয়ে নিই এই জায়গাটাতে। রৈখিক গতিতে আমরা শিখছিলাম যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমরা কিসে শিখছিলাম? রৈখিক গতিতে শিখছিলাম। তো এই জায়গাতে যে পার্থক্যটা হবে দেখেন, এখন রৈখিক গতিতে আপনি বলতে পারেন যে ভাই রৈখিক গতিতে যেহেতু আনুভূমিক ভাবে আমাদের গাড়িগুলো চলছিল, তাহলে বেগের ক্ষেত্রে তো আমার আনুভূমিক উপাংশটা ব্যবহার করা উচিত ছিল, কারণ এটা তো বেগের আনুভূমিক উপাংশ ছিল। কারণ আনুভূমিক বেগগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? এক্স লিখছিলাম কিন্তু বেগের নিচে, যে ইউ এক্স বা ভি এক্স, মনে আছে না? সো তাহলে আপনি বলতে পারেন যে ভাই রৈখিক গতিতে তাহলে ইউ না লিখে যদি ইউ এক্স লিখতাম তাহলে কি হইতো না? তাও কিন্তু ম্যাথ সলভ হইতো। কিভাবে দেখেন, আপনি যদি ইউ টি না লিখে এভাবে লিখতেন এস ইকুয়াল ইউ এক্স টি প্লাস হাফ এটি স্কোয়ার, আর এই সূত্রটা যদি আপনি রৈখিক গতিতে ব্যবহার করতেন তাও কিন্তু আপনার ম্যাথ সলভ হয়ে যাইতো। কারণ রৈখিক গতিতে তো আনুভূমিকভাবেই গাড়িগুলা গেছে, তাহলে তো আমি আনুভূমিক বেগের উপাংশটাই ব্যবহার করতে পারতাম, আনুভূমিক বরাবর যতটুকু বেগ কাজ করে। তাতে কি কোনো সমস্যা হইতো না? তার প্রমাণটা দেখেন, একটা গাড়ি যখন রাস্তায় আনুভূমিকভাবে চলে, খেয়াল করেন, তখন আনুভূমিকের সাথে কোনো কোণ কি তৈরি করে? আর উপরে গেলে না কোণ তৈরি করবে, আনুভূমিকের সাথে তখন কিন্তু থিটার মানটা কি থাকে? 0 থাকে যখন আনুভূমিক বরাবর চলে। তো রৈখিক গতিতে যদি আনুভূমিক বরাবর গাড়িগুলো চলতো তাহলে ইউ এক্স এর পরিবর্তে লিখতাম ইউ কস থিটা। থিটা বলতে কত ডিগ্রি? 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি টি প্লাস হাফ এটি স্কোয়ার, রৈখিক গতির কনসেপ্টে। দেখেন cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এই পুরাটার মান যেহেতু 1, এটা না লিখলেই হচ্ছে, তাহলে ইউটি প্লাস হাফ এটি
স্কোয়ার এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আবার ঘুরে ফিরে কিন্তু এই সূত্র থেকে এই সূত্রই চলে যাচ্ছে। এই জন্য রৈখিক গতিতে আমাদেরকে আলাদাভাবে কষ্ট করে ইউএক্স লেখা লাগেনি, শুধু ইউ লিখলেই কিন্তু হয়ে গেছে, কারণ একই কথা, এই সূত্র যা বলে এই সূত্র একই কথা বলে। কিন্তু দ্বিমাত্রিক গতিতে যেহেতু ইউএক্স না শুধু ইউ ওয়াইও কাজ করতে পারে, এই জন্য এখানে আমরা উল্লেখ করে দিব যদি আনুভূমিক বরাবর কোনো কিছু করি তাহলে অবশ্যই বেগের সাথে ইউএক্স ব্যবহার করব দ্বিমাত্রিক গতিতে, আর যদি উলম্ব বরাবর কোনো কাজ করি বা কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করা হচ্ছে নিচে ফেলে দেওয়া হচ্ছে তখন আদার কিছু না, শুধুমাত্র বেগগুলোর সাথে আমরা ইউ ওয়াই সংযুক্ত করে দিব, তাহলেই আমাদের ম্যাথগুলো সলভ হয়ে যাবে। আদারওয়াইজ সবগুলো ফর্মুলা আগের মতোই। সো আমরা একটু দেখে আসি এইভাবে ম্যাথগুলো কিভাবে সলভ করব। আসেন, যেমন বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করার যে টেকনিকগুলো আর সাথে সাথে সূত্রগুলো আমাদের চলে আসবে, আমরা একটু দেখে নিই। যদি এমন হয় যে এটা একটা ভূমি, আবার একই কাজ করতেছি আমি, একই চিত্র আবার এঁকে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। যেটা একটা ভূমি, এখান থেকে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপরে সেই বস্তুটা নিচে পড়ে যাবে, তাই না? তো আমি ধরে নিলাম যে বস্তুটাকে থিটা কোণে উপরে নিক্ষেপ করা হয়েছে এবং ইউ আদি বেগে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে? এবং বস্তুটা টি সময় পরে, টি1 সময় পরে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করছি, এবং টি2 সময় পরে সেটা আবার ভূমিতে পড়ে যাবে, ঠিক আছে? আবার একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু নতুন একটা বিষয় আছে। বস্তুটাকে যখন উপরে নিক্ষেপ করতেছি সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে তার বেগ কিন্তু শূন্য হয়ে যাবে, নাহলে যদি বেগ থাকতো সেটা তো আরো উপরে উঠতো। এই সর্বোচ্চ উপরে ওঠার পরে কিন্তু তার বেগ শূন্য হয়ে যায়, তখন কিন্তু বস্তুটা নিচে পড়ে যাবে। তাই আমরা সর্বোচ্চ উচ্চতায় এই যে বেগটা, এখানে আবার মনে রাখেন সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে উপরের দিকে আর বেগ থাকবে না, সামনের দিকে কিন্তু বেগ ঠিকই আছে। এই জায়গাতে আমরা চাইলে লিখতে পারি vy ইজ ইকুয়াল টু 0। উপরের দিকে আর কোনো বেগ থাকবে না, মানে এটা আর উপরে উঠতে পারবে না, তারপর সেটা কিন্তু নিচে পড়ে যাবে। তো এই কনসেপ্টটা আশা করি বুঝতে পারছি। এখন আসেন, এখন আপনাকে ধরেন কেউ একজন বলছে যে আনুভূমিক ভাবে এটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো বস্তুটা, উপরে নিক্ষেপ করছে ভালো কথা, উপরের দিকে নিক্ষেপ করুক, কোনাকুনি ভাবে নিক্ষেপ করুক, কিন্তু আমাদের দরকার আনুভূমিক ভাবে কতটুকু সরণ হইল, আনুভূমিক দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আপনি কোন ফর্মুলাটা ইউজ করবেন খেয়াল করেন, একটু দেখি। দ্বিমাত্রিক গতির জন্য আমরা কিভাবে চিন্তা করব। যদি আনুভূমিক দূরত্ব নির্ণয় করা লাগে, আনুভূমিক সরণ, ধরেন আনুভূমিক সরণ নির্ণয় করব। তো আনুভূমিক সরণ নির্ণয় করার জন্য আনুভূমিক দূরত্বের আমরা রৈখিক গতির কি সূত্র জানতাম, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমরা রৈখিক গতির ক্ষেত্রে জানতাম। যেহেতু আমরা দ্বিমাত্রিক গতির হিসাব করতেছি, তাহলে আমরা বেগের সাথে হয় এক্স লাগাবো না হলে ওয়াই লাগাবো। এখন কথা হচ্ছে এইখানে কি লাগাবো, যেহেতু আনুভূমিক দূরত্ব নির্ণয় করতে চাচ্ছি শুধুমাত্র, উচ্চতা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের দরকার আনুভূমিক দূরত্ব, তাহলে অবশ্যই বেগগুলোর সাথে আমরা লাগাই দিতে পারি এক্স, ইউএক্স, ঠিক আছে? এখন খেয়াল করেন, তাহলে এস ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইউএক্স, ইউএক্স ইকুয়াল টু হয়ে যায় ইউ কস থিটা, এবং তার সাথে কি আছে টি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এর মানটা একটু বোঝার চেষ্টা করি। যখন কোনো বস্তুকে আমরা উপরে এইভাবে নিক্ষেপ করতেছি তখন শুধু তার উপর কিন্তু আমাদের কিন্তু অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে জি, এখানে কিন্তু আমাদের আনুভূমিক বরাবর কোনো ত্বরণ আলাদাভাবে কাজ করতেছে না, শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ কাজ করে। তাই আমাদের এখানে আনুভূমিক যে ত্বরণটা আছে, যেহেতু আনুভূমিক দূরত্ব নির্ণয় করতেছি, আনুভূমিক যে ত্বরণটা আছে সেটা হবে শূন্য, আর এটা শূন্য হলে যত কিছু আছে এই পাশে সব শূন্য হয়ে যাবে। তো ফাইনালি আমাদের ফর্মুলাটা দাঁড়াবে কি, আমাদের ফর্মুলাটা দাঁড়াবে এস ইকুয়াল ইউ কস থিটা টি। এটা কিসের জন্য, আনুভূমিক সরণ যদি আমরা শুধুমাত্র নির্ণয় করতে চাই তাহলে এস ইকুয়াল ইউ কস থিটা টি, এই ফর্মুলাটা ইউজ করে আমরা যে কোনো আনুভূমিক সরণ বা আনুভূমিক দূরত্ব নির্ণয় করতে পারবো। তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? যদি সমস্যা থাকে প্রবলেম নেই, আবার আমি রিপিট করব, আমরা একটা একটা করে জিনিস দেখে যাই আগে। সেকেন্ড যে জিনিসটা নিয়ে আলোচনা করব, আনুভূমিক সরণ তো বুঝলাম, ঠিক আছে? আমি ধরেন নির্ণয় করতে চাচ্ছি যে
উলম্ব কতটুকু উচ্চতা উপরে উঠছে, একটা বস্তুকে নিক্ষেপ করলে কতটুকু উপরে উঠলো সেটা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এটাও কিন্তু আপনি নির্ণয় করতে পারেন একটা ফর্মুলা ইউজ করে। যদি আমরা উলম্ব উচ্চতা নির্ণয় করতে চাই, উলম্ব উচ্চতা আপনি চিন্তা করবেন রৈখিক গতির সেন্সে কিন্তু, ঠিক আছে? আবারও বলতেছি, রৈখিক গতিতে উলম্ব উচ্চতা বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা নির্ণয় করতে চাইলে কোন সূত্রটা অ্যাপ্লাই করতাম? আমরা তখন নির্ণয় করতাম নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইকুয়াল ইউটি, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা আমরা ইউজ করতাম যখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, উপরে নিক্ষেপ করলাম আমি উলম্ব উচ্চতা নির্ণয় করব সেই ঘটনার জন্য। কিন্তু এটা তো আমাদের দ্বিমাত্রিক গতি, তাহলে ইউ এর সাথে কি দেব? এক্স দিব না ওয়াই দিব? উপরে নিক্ষেপ করার কথা বলা হচ্ছে কিন্তু উলম্ব উচ্চতার কথা, তাহলে ইউ এর সাথে আমরা লাগাই দিব ওয়াই। আদারওয়াইজ সব কিছুই সেম, একদম সেমই থাকবে। দেখেন, তাহলে এইচই রাখলাম, ইউআই এর পরিবর্তে আমরা লিখতে পারবো ইউ সাইন থিটা। কেন? কারণ আমরা একটু আগেই শিখছি ইউআই ইজ ইকুয়াল টু হয় ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইটা হবে আমাদের ফর্মুলা যখন আমরা কি করব? উলম্ব উচ্চতা নির্ণয় করতে যাব। সো আপনাকে এই ফর্মুলা যে মুখস্থ রাখতে হবে ব্যাপারটা এমন না। রৈখিক গতির ফর্মুলাটা মনে রাখুন, আর উপরে নিক্ষেপ করা হচ্ছে এই সেন্সে বেগের সাথে ওয়াই দিয়ে দেন, বাকিটা এমনি কিন্তু হয়ে যাচ্ছে, ধীরে ধীরে সব কিছু করে ফেলতে পারবেন। সো আনুভূমিক সরণ আর উলম্ব উচ্চতা নির্ণয় করার এই টেকনিকটা যদি বুঝে থাকি, আরও কিছু টেকনিক দেখি আমরা। যেমন সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে চাচ্ছি, ধরেন আমাদের এবার প্ল্যান হচ্ছে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে হবে। সর্বোচ্চ উচ্চতা দেখেন এইটা কিভাবে নির্ণয় করবেন? আচ্ছা, উচ্চতাটা যে সর্বোচ্চ উচ্চতা সেটা বুঝতে গেলে, সেই উচ্চতাটা নির্ণয় করতে গেলে আপনাকে তো বুঝতে হবে যে সর্বোচ্চ উচ্চতা ওই জায়গাতে হবে যেই জায়গাতে ভিওয়াই এর মানটা হবে 0 বা ভি এর মানটা হবে 0, কারণ ওইখানে কোনো বেগ থাকবে না। তাহলে ভি এর মান 0 দেখিয়ে যে উচ্চতাটা নির্ণয় করব সেটাই হবে আমাদের সর্বোচ্চ উচ্চতা। তাহলে কোন সূত্র ইউজ করা যায়? যেই সূত্রে ভি আছে আবার এইচও আছে, উচ্চতা নির্ণয় করব ভি কে 0 দেখায়, তাহলে আমরা বলতে পারবো সেই উচ্চতাটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে এমন একটা ফর্মুলা আছে রৈখিক গতিতে, যদি খেয়াল করি সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন ভি এর মানটা 0 দেখায় যে উচ্চতাটা পাবো সেটাই হবে সর্বোচ্চ উচ্চতা। আর যেহেতু উচ্চতার কথা আসতেছে, উপরে নিক্ষেপে উচ্চতার কথা আসতেছে, তার মানে এখানে উলম্ব ব্যাপারটা ঘটতেছে, উলম্ব বেগের কথাটা আসতেছে। আর উলম্ব উপাংশের কথা আসলে বেগের সাথে সংযুক্ত হয়ে যায় ওয়াই, আনুভূমিক কথাটা আসলে বেগের সাথে সংযুক্ত হয়ে যায় এক্স। খালি এই পয়েন্টটা আপনাদের মাথায় রাখতে হবে। রৈখিক গতির মতোই চিন্তা করছি, শুধু এক্স না ওয়াই, এই দুইটা জিনিস আপনাকে আলাদাভাবে সংযুক্ত করতে হবে। তো তাহলে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের প্রসেস তো আমরা বুঝতে পারছি যে এখানে ভি ওয়াই কে এখন 0 দেখিয়ে যে উচ্চতাটা আমরা পাবো সেটাই হবে আমাদের সর্বোচ্চ উচ্চতা। তো আসেন, ভি ওয়াই যেহেতু 0 সর্বোচ্চ উচ্চতায়, আমি এই পাশে ডিরেক্টলি 0 দিয়ে দিলাম, ইকুয়াল ইউআই স্কোয়ার আছে। ইউআই বলতে আমরা জানি ইউ সাইন থিটা, আর পুরাটার উপরে কি আছে? বর্গ, মাইনাস 2gh। এই এইচই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা হবে। খেয়াল করেন, যদি মাইনাস 2gh কে একবার এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে পজিটিভ হয়ে যাবে 2gh ইকুয়াল, এই পাশে কি থাকতেছে খেয়াল করেন, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বর্গ করে দিছি, একবারে ভেঙে দিছি। শুধুমাত্র যদি এইচটাকে আমরা রাখি তাহলে কি হবে? উপরে চলে যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর নিচে চলে আসবে আমাদের 2g। তো এই যে ফর্মুলাটা আমরা লাস্ট লাইনে পাইলাম, এটা হচ্ছে আমাদের কি সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের ফর্মুলা। আপনি চাইলে এই ফর্মুলাটাকে মুখস্থ রাখতেই পারেন, আর যদি মনে করেন যে না আমি আলাদাভাবে কোনো ফর্মুলা ব্যবহার করব না, তাহলে আপনি রৈখিক গতির এই চিন্তাটা ধারা করে কিন্তু ম্যাথটা সলভ করে ফেলতে পারেন। আপনি সরাসরি এই সূত্র আর এই সূত্র তো একই জিনিস, আপনি এটা বসায় ম্যাথটা করতে পারবেন, আবার এটা বসিয়েও ডিরেক্টলি ম্যাথটা আরো সহজে করতে পারবেন। আপনি চাইলে নিচের সূত্রটা মনে রাখতে পারেন সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের জন্য, আবার চাইলে উপরেরটা দিয়ে
রৈখিক গতির মতো করেও সলভ করতে পারেন, শুধু বেগের সাথে একটা অতিরিক্ত জিনিস ওয়াই, যেহেতু উলম্ব ঘটনা ঘটতেছে, উচ্চতার ঘটনা ঘটতেছে। সো অনেকগুলো বিষয় আলোচনা করলাম এখন পর্যন্ত, যে কিভাবে আমি দ্বিমাত্রিক গতির ম্যাথগুলো সলভ করব, সমীকরণগুলো কিভাবে চিন্তা করব। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আমরা আরও কিছু সমীকরণ দেখব। যদি কারো কোনো সমস্যা থাকে সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু কমেন্ট করে জানান যে ক্লিয়ার কিনা। কান্ত কুমার ক্লিয়ার ভাইয়া, মির্জা রিমি ক্লিয়ার, ওকে ওকে। কারো যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই জানাবেন। শরীফুল ইসলাম ভাই, শিফাত ইসলাম অনেক ভাই, এনাদেরও ক্লিয়ার আছে, ওকে। শরীফুল ইসলাম ভাইয়ের নেটে মনে হয় ভালোই সমস্যা, কারণ ওনার কমেন্ট সম্ভবত 2 বার করে আসতেছে, ওকে। হাসিব ভাইও বুঝতে পারছে, হাসিব ভাইয়েরও কমেন্ট 2 বার করে আসতেছে। আচ্ছা 3 নাম্বারটা একটু বুঝান। রাকিব হাসান রবিন ভাই, ওকে অবশ্যই ভাই 3 নাম্বারটা আবার বুঝাবো। রাতুল ভাইয়ের এবার ক্লিয়ার, ওকে। শুধু রাকিব ভাইয়ের একটু প্রবলেম আছে, রাকিব হাসান ভাইয়ের, ওকে। 3 নাম্বারটা আমি আরেকবার বোঝানোর চেষ্টা করব, সমস্যা নেই। ক্লিয়ার না হলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই জায়গাটা কিন্তু আবার রিপিট করে ক্লিয়ার করা হবে দরকার হয়, বুঝতে পারছেন? মানে আপনারা কিন্তু মানে এই যে অধ্যায়গুলো, এগুলো কিন্তু মোটামুটি একদম ইজি অধ্যায়, ব্যাপারটা এমন না, এগুলো মোটামুটি কঠিন একটা অধ্যায়। তো এগুলো যদি সুন্দরভাবে বুঝে শেষ করতে পারেন, সামনের দিকে কিন্তু সব কিছুই অনেক ইজি মনে হবে, কারণ ওই অধ্যায়গুলো আরও ইজি হয়। সো রাতুল ভাইয়ের ক্লিয়ার, শুধুমাত্র রাকিব হাসান রবিন ভাইয়ের একটু সমস্যা আছে, ওকে সমস্যা নেই। আমরা 3 নাম্বারটা আবার বুঝাচ্ছি। সর্বোচ্চ উচ্চতা, ওকে খেয়াল করেন। আচ্ছা সর্বোচ্চ উচ্চতা নিয়ে সংযুক্ত করে দিছি উলম্ব উপাংশ, শুধুমাত্র উপরের বেগটার জন্য কাজ করব আমরা, ওকে। তো এখন তাহলে ওয়াই সংযুক্ত করে ভিওয়াই এর মান কত? ভিওয়াই এর মান 0। ভিওয়াই এর মান 0 বসিয়ে যে উচ্চতাটা পাবো সেটাই তো সর্বোচ্চ উচ্চতা। আর ইউআই বলতে আমরা জানি ইউ সাইন থিটা, আর বর্গ তো আমাদের দিছি। এবং যদি 2gsটাকে সামনে নিয়ে আসি তাহলে কি থাকতেছে, এখানে -2gs আছে, এ পাশে আসলে হয়ে যাবে +2gs। এ পাশে যা আছে আমি কিন্তু তাই লিখছি, বর্গ করে দিছি দুই পাশে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বর্গ করে দেওয়ার জন্য। এবং শুধুমাত্র উচ্চতাটাকে রেখে দিলে 2gটা এই পাশে যায় নিচে চলে যাবে। তো এই যে উচ্চতাটুকু পাইলাম, এই এইচ বা এটাই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। কিভাবে বুঝলাম? ভিওয়াই এর মান 0 বসাইছি দেখে, কারণ ভিওয়াই এর মান সেখানেই 0 যেখানে সর্বোচ্চ উচ্চতা হবে। সো এই বিষয়টা যদি বুঝতে পারেন তো ওকে, ভেরি ফাইন। আমরা তাহলে আরো কিছু জিনিস দেখি, এখানেই দেখব। কয়েকটা সূত্র তো জানলাম, আরো কিছু জিনিস জেনে আসি। যে সর্বোচ্চ উচ্চতা জানলাম, এখন আসেন সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে সেটাও আমরা একটু দেখে আসি। এগুলো সব মুছে দিচ্ছি। দেখেন সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে, আবার সেম কথা, সর্বোচ্চ উচ্চতা বুঝবো কেমনে? যেখানে ভিওয়াইটা হবে 0, তাহলে এমন একটা সময় দরকার যে সময়ে যেখানে ভিওয়াই 0 হবে, ভিওয়াইকে 0 দেখায়, আমি যে সময়টা পাবো সেটাই হবে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। তাহলে এই টেকনিকে আমি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টাও বের করে ফেলি। সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়, খেয়াল করেন। তো সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় তাহলে কোন সূত্র ইউজ করা যায়, যেখানে ভি আছে আবার টি আছে, কারণ ভি কে 0 দেখায়, টি বের করব। তো রৈখিক গতিতে আমার একটা ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। মাইনাস কেন ইউজ করতেছি? উপরে নিক্ষেপ করা হয়েছে বস্তু দেখে, কিন্তু বারবার বলতেছি। দেখেন যেহেতু দ্বিমাত্রিক গতি, তার মানে এখন ভি গুলোর সাথে কি যোগ করে দিব? বেগগুলোর সাথে ওয়াই যোগ করে দিব, কারণ উপরে নিক্ষেপের কথা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। খেয়াল করেন ভিওয়াই এর মান কত সর্বোচ্চ উচ্চতায়? 0।
ইউআই বলতে আমরা জানি ইউ সাইন থিটা মাইনাস জিটি। আমাদের কি দরকার, বের করতে হবে কি সময়টা টি। মাইনাস জিটিকে যদি একদম এই পাশে নিয়ে আসি হয়ে যাবে প্লাস জিটি, আর ওই পাশে কি আছে ইউ সাইন থিটা। তাহলে টি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, উপরে থাকবে আমাদের ইউ সাইন থিটা আর নিচে হচ্ছে জি। তাহলে এইটাই হলো আমাদের সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। আশা করি এটাও আপনি বুঝতে পারছেন। এখন এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কোনো বস্তু যে সময়টা লাগে ওই বস্তুটা আবার মাটিতে পড়তে ঠিক একই সময় লাগে। যেখান থেকে নিক্ষেপ করলাম সেখান থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগবে আবার তার সমান্তরালের নিচে পড়তে ঠিক একই সময় লাগবে। তাহলে যেহেতু সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা পাই গেছি, তাহলে আমাকে যদি কখনো বলে বিচরণকাল নির্ণয় করতে, বিচরণকাল কি, যে টোটাল কত সময় বস্তুটা উপরে থাকবে, টোটাল সময়টা চাইতে পারে, তাহলে সেটা বের করা খুবই ইজি। কিভাবে, সর্বোচ্চ উচ্চতার সময়ের সাথে 2 গুণ করে দিলে টোটাল সময়টা কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এই কাজটাও এখানে করে ফেলতে পারি যে বিচরণকাল, বিচরণকাল। তো বিচরণকালের জন্য কি হবে, বিচরণকালের জন্য আমাদের যদি টি বলি সেটা বের করার উপায় হচ্ছে 2 ইন্টু টি, মানে 2 ইন্টু টি ওয়ান, উপরে উঠার যে সময় সেটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে টোটাল সময়টা আমরা পেয়ে যাব। আর টি ওয়ানের মান কিন্তু এখানে অলরেডি বের করা আছে, সেটা কত, তাহলে টি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে, টি এর মান হচ্ছে ইউ সাইন থিটা, এখন হয়ে যাবে 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। তো এটা হচ্ছে আমাদের বিচরণকাল নির্ণয়ের সময়, বিচরণকাল নির্ণয়ের সূত্র আর কি। এই সূত্রটা দিয়ে আমরা বের করতে পারবো যে বস্তুটা উপরে নিক্ষেপ করলে কত সময় উপরে থাকবে, মানে মাটিতে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত কতটুকু সময় মোট হয় সেটা আমরা এটার দ্বারা বের করতে পারবো। ঠিক আছে, সো আমরা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বের করতে পারলাম, বিচরণকাল বের করতে পারলাম। এবার আরেকটা জিনিস শিখি, আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা জিনিসটা কি আবার বলতেছি, দেখেন কোনো বস্তু যে জায়গা থেকে আমি নিক্ষেপ করব, যে জায়গা থেকে নিক্ষেপ করব তার সমান্তরালে ঠিক ওই জায়গাতে পড়লে তার সমান্তরালে ওই জায়গাতেই পড়লে, দেখেন এই জায়গা থেকে নিক্ষেপ করছি তার সমান্তরালে এই জায়গাতে পড়ছে, এখানে যে আনুভূমিক দূরত্বটুকু হইছে এই আনুভূমিক দূরত্বটাকে বলা হবে আনুভূমিক পাল্লা। তো কোনো বস্তুকে কোনো বিন্দু থেকে যদি আমরা উপরে নিক্ষেপ করি সেই বিন্দুর সমান্তরালে আবার যে বিন্দুতে পড়বে এই দুইটা বিন্দুর যে দূরত্ব হবে সেটাকে আমরা বলবো আনুভূমিক পাল্লা। যেমন এমনও ঘটনা ঘটতে পারে, আপনারা যদি একটু খেয়াল করেন, যে একটা বস্তুকে আমি একটা উচ্চতা থেকে উপরে নিক্ষেপ করছি এভাবে, তো এখানে খেয়াল করেন যখন এখান থেকে নিক্ষেপ করব তখন এখানে পড়লো, আমি কি এই দূরত্বটুকুকে মাপবো? কখনোই না। যেখান থেকে নিক্ষেপ করছি তার সমান্তরালে যে বিন্দুতে পড়বে এই দুইটা বিন্দুর মধ্যে যে দূরত্বটা হবে এই দূরত্বটাকে আমরা বলবো আনুভূমিক পাল্লা। সো আনুভূমিক পাল্লার কনসেপ্ট আশা করি বুঝতে পারছেন যেটা কি। এই আনুভূমিক পাল্লা কিভাবে নির্ণয় করা যায় এখন চলেন সেটা দেখি। দেখেন, আনুভূমিক পাল্লা তো ওয়ান কাইন্ড অফ আনুভূমিক দূরত্বই, এটা তো আনুভূমিক দূরত্ব তাই না, কিন্তু এখানে যে সময়টা লাগবে সেই সময়টা কোন সময়, এই সময়টা কিন্তু হচ্ছে বিচরণকাল। আনুভূমিক দূরত্ব আমরা এইটুকুর জন্য করতে পারি, এইটুকুর জন্য করতে পারি, এইটুকুর জন্য করতে পারি, এটাও একটা আনুভূমিক দূরত্ব, কিন্তু এই আনুভূমিক দূরত্বতে যে সময়টা লাগবে সেই সময়টা কিন্তু আমাদের এই ক্যাপিটাল টি বিচরণকাল। কারণ এখান থেকে বস্তুটা এই জায়গাতে যাইতে যে সময়টা নিবে এই টোটাল সময়টাকে বলা হয় বিচরণকাল টি। তাহলে আনুভূমিক পাল্লার জন্য আমরা যে কাজটা করতে পারি খেয়াল করেন, এটা আমাদের আনুভূমিক পাল্লা, আর দিয়ে প্রকাশ করব আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা। দেখেন আনুভূমিক পাল্লা একটা হচ্ছে আনুভূমিক দূরত্বই, যেমন আনুভূমিক দূরত্বের সূত্রটা আমরা কি জানছিলাম একটু আগে কিন্তু দেখছিলাম যে এস ইকুয়াল ইউ এক্স টি বা ইউ কস থিটা টি, এটা ছিল আনুভূমিক দূরত্ব নির্ণয়ের ফর্মুলা, কিছুক্ষণ আগে দেখছি। তো এখন এখানে যে সময়টা হবে এই সময়টা কি আমাদের নর্মাল কোনো সময় নাকি এই বিচরণকালই? আনুভূমিক পাল্লার জন্য অবশ্যই বিচরণকালকেই ব্যবহার করছি। তাহলে
আমরা এই টিটা ব্যবহার না করে এখানে আমরা এই ক্যাপিটাল টিটা ইউজ করতে পারি, এই টিটা। আর এই টির মানটা যদি আমরা এখন বসায় দিই, কি হচ্ছে দেখেন, এস না ইউজ করে আমরা একটা কাজ করি, এস না ইউজ করে আমরা আর ইউজ করি, কারণ আনুভূমিক পাল্লাতে এস ইউজ করা হয় না, আর ইউজ করা হয়, বাট এটা তো আনুভূমিক দূরত্বই, তাই না? সো এই সূত্রটা ইউজ করতেছি। তাহলে আর ইজ ইকুয়াল টু ইউ কস থিটা টি, ইউ যা আছে তাই রাখলাম, কস থিটা যা আছে তাই রাখলাম, টি এর পরিবর্তে টি এর যে মান সেটা বসাই দিই, কত সেটা, 2u সাইন থিটা, 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। ওকে ফাইন। এখন এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি, সবাই একটু খেয়াল করুন, আরেকটু ক্যালকুলেশন করলে ইউ এখানে একটা আছে এখানে একটা আছে, দুইটা গুণ করে উপরে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন হয়ে যাবে ইউ স্কোয়ার, আবার একটা 2 আছে, আবার সাইন থিটা আছে, আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার আছে তাই রাখলাম, তারপরে 2 সাইন থিটা কস থিটা না লিখে লিখতে পারি সাইন 2 থিটা, আর নিচে হচ্ছে জি। তাহলে এই যে ফর্মুলাটা আমরা পাইলাম লাস্টে, এটাই হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা নির্ণয়ের জন্য ফর্মুলা। এই ফর্মুলাটার মাধ্যমে আমরা আনুভূমিক পাল্লা নির্ণয় করতে পারি। সো এগুলো সুন্দর করে নোট ডাউন করে ফেলবেন। এবং আরেকটা কথা, আনুভূমিক পাল্লার ক্ষেত্রে যদি কখনো বলে সর্বাধিক আনুভূমিক পাল্লা, তাহলে থিটার মানটা হবে আমাদের 45 ডিগ্রি, থিটার মানটা হবে 45 ডিগ্রি, কারণ সর্বাধিক আনুভূমিক পাল্লার ক্ষেত্রে যেহেতু আনুভূমিক পাল্লাটা সর্বাধিক হবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করি, একটু দাঁড়ান আমি এ পাশে লিখতেছি মুছে দিয়ে। আসলে প্রত্যেকটা জিনিসেরই এক্সপ্লেনেশন আছে, যদি আমরা ভালোভাবে বুঝতে যাই। যদি কখনো আপনাকে বলে সর্বাধিক আনুভূমিক পাল্লা, সর্বাধিক, আমি একটু পরে কিন্তু আপনাদের কমেন্ট পড়ব, সো কারো সমস্যা থাকলে কমেন্ট করে জানাই দিবেন সমস্যা আছে কিনা। সর্বাধিক আনুভূমিক পাল্লা বললে, সর্বাধিক আনুভূমিক পাল্লা বললে কি বুঝবো, আমাদের যে ফর্মুলাটা আছে আর নির্ণয়ের, কি ছিল, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ইজ ডিভাইডেড বাই জি। তাহলে আমার যদি কখনো বলে যে সর্বাধিক আনুভূমিক পাল্লা, তার মানে আর এর মানটা সর্বোচ্চ হইতে হবে। আর এর মানটা সর্বোচ্চ কখন হবে, যখন সাইন 2 থিটার মানটা সর্বোচ্চ হবে। সাইন 2 থিটার মান যত, এগুলো তো আর বাড়াইতে পারতেছি না, আর সাইন 2 থিটার মানটা সর্বোচ্চ যদি হয় তাহলে আর এর মানটা সর্বাধিক হবে। আর সাইন থিটা বা সাইন এই যে অনুপাতগুলোর মান সর্বোচ্চ হইতে পারে 1 আর সর্বনিম্ন হইতে পারে 0। তাহলে সাইন 2 থিটার মানটা এই ঘটনার জন্য অবশ্যই হইতে হবে, এর মানটা হইতে হবে 1, কারণ 1ই হচ্ছে তাদের সর্বোচ্চ মান। এটা যদি হয় তাহলে আমি কি লিখতে পারি না, 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1, সাইনটা ওই পাশে চলে যাওয়া হয়ে যাবে ইনভার্স, তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটার মানটা 2 এর পাশে যে ভাগ হয়ে যাবে 45 ডিগ্রি। সো এখান থেকে যে জিনিসটা বুঝতেছি, প্রশ্নের মধ্যে যদি কখনো প্যাচ লাগায় বলে দেয় যে সর্বাধিক আনুভূমিক পাল্লা, তাহলে আপনিও সুন্দর করে বুঝে নেবেন যে থিটার মানটা হবে 45 ডিগ্রি, ওই ম্যাথের মধ্যে থিটার মানটা দেওয়া থাকবে না। সো আশা করি ক্লিয়ার। এই পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস স্যার, বুঝতে পারছি। ওকে, 1 নম্বরের সমস্যা, আসলে কোন 1 নম্বরের সমস্যা এখানে তো বুঝতেছি না, একটু উল্লেখ করে বলবেন, তাহলে সেই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, বুঝছি ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার, ভেরি গুড। ওকে, সো আমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায়ের বেসিক বিষয়গুলো আলোচনা হয়ে গেল। আরও 2-1টা ছোটখাটো টপিক আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসেই দেখব। সেই ক্লাসে যদি টপিকগুলো দেখি তাহলে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের বেসিক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর ম্যাথ অনেক ইজি এই অধ্যায়ের। আমরা যখন ম্যাথ সলভ করতে যাব তখন কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে দেখব, অ্যান্ড খুব সহজে ইনশাল্লাহ সলভ করতে পারবো। সো এইভাবে কিন্তু দেখতে দেখতে আমাদের ভৌত পাঠের খুব মেজর 2টা অধ্যায় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সো এইভাবে যদি আপনারা রেগুলার ক্লাস করে থাকেন আর ক্লাসগুলো ভালোভাবে করে থাকেন, তাহলে দেখবেন যে এইভাবে কিন্তু আপনার ফিজিক্সের যে বেসিক বিষয়গুলো বা কোর বিষয়গুলো একদম ভালোভাবে মাথায় সেট হয়ে যাবে। আর অ্যাডমিশনে আসার পরে কিন্তু এই জিনিসগুলোই আপনার
অনেক বেশি উপকারে দিবে। এখানে এমনিতেই অনেক বেশি কম্পিটিশনের মধ্যে থাকা লাগবে যখন আপনারা অ্যাডমিশনে আসবেন। তো তখন যদি অন্যদের তুলনায় একটু আগায় থাকেন বা কিছু কিছু বিষয় আগে থেকেই শেষ করে আসেন, এটা আপনাকে অন্যদের তুলনায় অবশ্যই অনেকটা আগে নিয়ে যাবে। আর এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ডুয়েট অ্যাডমিশনের জন্য, সবার থেকে একটু নিজেকে এগিয়ে রাখা, কারণ যেহেতু এটা একটা কম্পিটিটিভ এক্সাম। সো আশা করি এই সময়টাকে, যেহেতু এখন আপনাদের মধ্যে অতটাও প্রেশার না যতটা ডুয়েট অ্যাডমিশনে আপনারা পাবেন, সো সেই তুলনায় যেহেতু প্রেশার কম, এই সময়টাকে যারা ইউটিলাইজ করবেন, ভালোভাবে পড়াশোনা করবেন একাডেমিক পড়াশোনার পাশাপাশি, তারা কিন্তু অনেক বেশি একটা বেনিফিট নিতে পারবে এই জায়গাটা থেকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন মানে আপনারা যারা পলিটেকনিকের থেকে পড়াশোনা করতেছেন, এখানে কিন্তু এই কোর্সে কিন্তু আপনাকে যে 3টা কোর্স ক্লাস নেওয়া হচ্ছে, আপনাকে কিন্তু একদম বেসিক থেকে ধরে 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 কিন্তু প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। আর সমস্যা হলে আপনি কমেন্ট করেও কিন্তু সেই সমাধান পেয়ে যাচ্ছেন, অথবা আরও যেহেতু অন্যান্য ব্যবস্থাটা করা হচ্ছে, যেমন আপনাদের সাথে জুমে মিটিং বা বিভিন্ন ধরনের বিষয়গুলোর কথা বলা হয়েছে, সো আপনি কিন্তু বহুত দিক থেকে বেনিফিট পাচ্ছেন। সিলেবাস সম্পর্কে ধারণা পাচ্ছেন, কিভাবে পড়তে হবে সেই বিষয়ে ধারণা পাচ্ছেন। সো সব কিছু মিলিয়ে এই কোর্সটা কিন্তু আপনার জন্য অনেক বেশি হেল্পফুল, ঠিক আছে? সো এই জন্য এই কোর্সটাকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগান, এটা আপনার অনেক বেশি কাজে লাগবে ইনশাল্লাহ। আর ডুয়েট যাদের স্বপ্ন, বিশেষ করে ডুয়েট, তাদের জন্য তো এটা মানে একদম খুবই বড় একটা অপরচুনিটি আমি মনে করি। সো এই জায়গাটা থেকে অবশ্যই কাজে লাগাবেন। ভাইয়া লাস্ট টপিকটা আরেকবার বুঝালে ভালো হয়। ভাইয়া বিচরণকাল ও সর্বাধিক আনুভূমিক পাল্লাতে সমস্যা। ওকে, ঠিক আছে, এই দুইটা জিনিস আমি আবার রিপিট করব, প্রবলেম নেই। দেখেন, খেয়াল করেন তাহলে আরেকবার। বিচরণকাল মানে কি? মানে উপরে উঠা থেকে শুরু করে মাটিতে পড়া পর্যন্ত টোটাল সময়টা আপনার নির্ণয় করতে হবে। সো উপরে উঠবে আবার নিচে পড়বে। এখন একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটা সময় লাগে, সেখান থেকে নিচে পড়তে কিন্তু একই সময় লাগে। সো আপনি যদি সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সময়টা, সেটা যদি বুঝতে পারেন, সেটাকে 2 দ্বারা গুণ করে দিলে কিন্তু নিচে পড়ার সময়টা পেয়ে যাচ্ছেন, ওভারঅল সময়টা পেয়ে যাচ্ছেন। তো দেখেন, এখানে আমরা বিচরণকালের যে উপরে ওঠার যে সময়টা, সেটা ছিল ইউ সাইন থিটা জি ডিভাইডেড বাই জি, তার সাথে 2 গুণ করে আমরা কিন্তু বিচরণকালের যে টোটাল সময়টা, সেই সময়টা পাই গেছি। মানে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় যেটা ছিল, তার সাথে শুধু 2 গুণ করছি, তাহলেই কিন্তু বিচরণকালটা পেয়ে গেছি, ঠিক আছে? অ্যান্ড আনুভূমিক পাল্লার বিষয়টা যেটা বলছিলাম, আমি যদি একটু এই সাইডটা আচ্ছা এখানে মুছে না দেই, এখানে আবার দেখি যে একটা বস্তুকে আমি যেই বিন্দু থেকে উপরে নিক্ষেপ করছি, সেই বিন্দুর সমান্তরালে কোনো না কোনো জায়গাতে তো পড়বে, তাই না? সো যেই বিন্দুতে আবার পড়বে, এই 2 বিন্দুর মধ্যে মধ্যবর্তী যে দূরত্বটুকু, তার সমান্তরালে যে বিন্দুতে পড়বে, তাদের মধ্যবর্তী যে দূরত্বটুকু, সেটাকে বলা হয় আনুভূমিক পাল্লা। তো এটা তো এক প্রকার আনুভূমিক সরণ, তাই না? আনুভূমিক পাল্লা তো আনুভূমিক সরণই। তবে এই ক্ষেত্রে একটা বিষয় কি, যে বিন্দু থেকে নিক্ষেপ করছি তার সমান্তরালে যে বিন্দুতে পড়বে, এই পুরা দূরত্বটাকে চিন্তা করতে হবে, এই আনুভূমিক সরণটুকুকে চিন্তা করতে হবে। কারণ আনুভূমিক সরণ অল্প একটুকুর জন্য হতে পারে, আবার এতটুকুর জন্য হতে পারে, এতটুকুর জন্য হতে পারে, বাট আমাদের কি লাগবে, যে বিন্দু থেকে নিক্ষেপ করছি, যে বিন্দুতে পড়ছে তার সমান্তরালে এই 2 বিন্দুর টোটাল যে সরণটা হয়েছে, পুরাটাই লাগবে। আর টোটাল সরণটা যদি চিন্তা করি, এখান থেকে নিক্ষেপ করে এখানে পড়া পর্যন্ত, এই সময়টাকে আবার কি বলছিলাম? বিচরণকাল। এখান থেকে উঠে এই জায়গাতে পড়া পর্যন্ত সময়টাকে বলছিলাম বিচরণকাল। এখন আনুভূমিক সরণের সূত্র ছিল আমাদের এস ইকুয়াল ইউ কস থিটা টি, কিছুক্ষণ আগে শিখছিলাম এটা। এটা আনুভূমিক সরণ নির্ণয়ের জন্য এস ইকুয়াল ইউ কস থিটা টি। আর লিখছি কেন? আনুভূমিক পাল্লার ক্ষেত্রে এস এর পরিবর্তে আর লেখা হয়, আর লিখছি এই জন্য। আপনি চাইলে এসও লিখতে পারেন, সমস্যা নেই। এন্ড ইউ কস থিটা, ক্যাপিটাল টি কেন দিছি? কারণ সময়টা হচ্ছে বিচরণকাল। আর ক্যাপিটাল টি এর মান একটু আগে আমরা বের করছিলাম, সেটাই এখানে বসাই দিছি। অ্যান্ড ক্যালকুলেশন করার পরে হচ্ছে কি, ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা, এই জিনিসটা ক্যালকুলেশন করে এটা পাইলাম। কারণ সাইন থিটা কস থিটা ছিল, 2টা ইউ ছিল দেখে ইউ স্কোয়ার, আর 2 তো আছেই, নিচে হচ্ছে জি, তাই না? খেয়াল করেন, এখন 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হয় সাইন 2 থিটা। এটা ত্রিকোণমিতিক সূত্র, যে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হয় সাইন 2 থিটা, মুখস্থ রাখতে পারেন, ত্রিকোণমিতিক সূত্র এটা। তো সেই জিনিসটা আমি এখানে লিখছি, আর ইকুয়াল ইউ স্কোয়ার সাইন
টু থিটা, টু সাইন থিটা কস থিটা লিখিনি, সাইন টু থিটা লিখে দিছি। এবার নিচে হচ্ছে জি, সূত্র মোতাবেক আর কি। তো এইভাবে আমরা আনুভূমিক পাল্লার মানটা বের করতে পারি। সো আশা করি এবার বুঝতে পারছেন। ওকে, লাস্ট টপিকটা আলোচনা করে ফেলছি। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই জানায় রাখবেন। আপনারা মেসেঞ্জার গ্রুপেও মেসেজ করতে পারেন যে আমার এই টপিকটা ভাই আগামীকালকে আরেকবার দেখায় দিলে ভালো হয়, বা এরকম কিছু থাকলে অবশ্যই বলতে পারেন, আমি সেটা দরকার হয় আবার রিপিট করব। আগামী ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ম্যাথগুলো সলভ করব এই অধ্যায় রিলেটেড, এবং আরও কিছু নতুন বিষয় সম্পর্কে জানবো। সো আগামী ক্লাসে এই অধ্যায়টা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সো সবাই রেডি থাকবেন আগামী ক্লাসের জন্য, আর খুব ভালোভাবে টপিকগুলো ক্লিয়ার করে নেবেন, প্র্যাকটিস করবেন অবশ্যই, খাতায় লিখবেন, তাহলে দেখবেন আপনাদের অনেক ইজি লাগবে, ক্লাস করার সময় আরও অনেক বেশি ইজি লাগবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।